ওকে। জি স্যার, শোনা যায়। আচ্ছা, তো আমরা পড়ছিলাম হচ্ছে হিস্ট্রি, আর এদিকে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির জন কিটসের কিছু কোশ্চেন দেওয়া আছে। তো আশা করি তোমাদের শেলিটা তোমরা কমপ্লিট করেছো। আর স্যার কিডস এর নেগেটিভ ক্যাপাবিলিটি কোশ্চেনটা একটু পড়াই দিবেন? আচ্ছা, আচ্ছা পড়াই দিব, সমস্যা না। আচ্ছা, আগে আসি এদিকে। এজ অফ চসারের ব্রড কোশ্চেন নিয়ে কোনো সমস্যা আছে কারো? প্রথমে যেহেতু ব্রড কোশ্চেন দেওয়া আছে সেটা দেখি। এজ অফ চসারের ব্রড কোশ্চেন এমন কিছু আছে কোথাও যে বুঝতে পারোনি? স্যার একটা প্রবলেম আছে। হ্যাঁ, তো সেটা বলতে হবে, বলো কোথায়, কত নম্বর কোশ্চেন, কোন জায়গাতে? স্যার চসারের ব্রড কোশ্চেনের মানে একটা পার্ট একটু মানে আমার বুঝতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, তা সেটা কত নম্বর কোশ্চেন এবং কোনটা সেটা বলো। হ্যাঁ হুম। বলছি স্যার। বলো। স্যার 3 নম্বর কোশ্চেনটা, 3 নম্বর কোশ্চেনের না স্যার 3 নম্বর না, 2 নম্বর কোশ্চেনের যে ফার্স্ট পিরিয়ডটা, এই ফার্স্ট পিরিয়ডটা স্যার যদি একটু বলতেন, মানে আমি এটার মিনিংটা জাস্ট একটু বললেই হবে। এইটা তাই তো? জি স্যার, ফার্স্ট আচ্ছা, পিরিয়ডটা। আচ্ছা, তো বলছে দ্য ফার্স্ট পিরিয়ড অফ ফার্স্ট 30 ইয়ার্স। তাহলে তার বয়সের মধ্যে প্রথম 30 বছর তার ফার্স্ট পিরিয়ডের মধ্যে পড়ে। আর এই 30 বছরের তার বয়সের যে অংশটুকু সেটা হচ্ছে কি, চসার্স ইউথ অ্যান্ড আর্লি ম্যানহুড, ইন হুইচ টাইম হি ওয়াজ ইনফ্লুয়েন্স অলমোস্ট এক্সক্লুসিভলি বাই ফ্রেঞ্চ লিটারেরি মডেলস। হ্যাঁ, এই যে এই বয়সটার সময়ে তিনি মেনলি প্রভাবিত হয়েছিলেন ফ্রান্সের যে সকল সাহিত্যকর্ম আছে এবং তাদের যে মডেল আছে সেগুলো দ্বারা। ঠিক আছে, যেমন ফ্রেঞ্চ রোমান্স। হ্যাঁ, এই জন্য তিনি ওইরকম কিছু লিখেছেন। যেমন হচ্ছে দ্য ইনফ্লুয়েন্স অফ ফ্রেঞ্চ লিটারেচার ইজ রিমার্কেবলি প্যাটেন্ট ইন চসার্স ওয়ার্ক অল থ্রু। এই বয়সে বা এই সময়ে তিনি যতগুলো সাহিত্যকর্ম রচনা করেছেন সবগুলোর মধ্যেই ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স আছে। এই হিজ আর্লি পোয়েটিক অ্যাটেম্পটস আর ফ্যাশনড আফটার সাম ফেমাস ফ্রেঞ্চ মাস্টার্স লাইক, দেখো, মার্শার্ট। হ্যাঁ, তাহলে এর মতো ফ্রেঞ্চ মাস্টার বা লিটারি ম্যান বা আমরা বলতে পারি যে পয়েট, তাই তো, এখানে একটা উদাহরণ দেওয়া দেওয়া হয়েছে, তার মতো করেই তিনি তার পয়েটিক যে রাইটিংগুলো সেগুলো স্টাইল মানে ফ্যাশন মানে কি, ওই স্টাইলে তিনি লিখছেন, তাই তো। বলছে হিজ আর্লি পোয়েটিক অ্যাটেম্পটস আর ফ্যাশন, ফ্যাশন আফটার মানে কি, ওই অনুসারে লেখা। তাহলে কার অনুসারে লেখা? কিছু ফ্রান্সের পয়েটদের রাইটিং অনুসারে লেখা। তার ভিতরে একজনের উদাহরণ দেওয়া হয়েছে, এই যে মার্শেট। বলছে হিজ সাবডিউড আইরনি, এখানে তিনি ইউজ করেছেন বিশেষ করে আইরনি, জেস্ট ফর লাইফ অ্যান্ড জিল ফর ক্যারেক্টার অবজারভেশন ওয়ার অল লার্ন ফ্রম দ্য ফ্রেঞ্চ পয়েট। মানে তিনি এই সময়ে যে কবিতাগুলো লিখছেন সেই কবিতাতে ব্যবহৃত যত রকমের আইরনিক্যাল স্টাইল, তাই তো, জীবন সম্পর্কে উৎসাহ উদ্দীপনা থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিগত বা একজন ক্যারেক্টার আলোচনা করতে গিয়ে সেই ক্যারেক্টার সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা সব কিছুই তিনি শিখেছেন কাদের কাছ থেকে? এই ফ্রেঞ্চ পয়েটদের কাছ থেকে, যে কীভাবে লিখতে হয়। সাম অফ হিজ আর্লিয়ার ওয়ার্কস বিলং টু দিস পিরিয়ড আর মেনলি অ্যালিগরিক্যাল, এবং তার এই ফার্স্ট পিরিয়ডে যে সকল কবিতা তিনি লিখেছেন অধিকাংশই হচ্ছে অ্যালিগরিক্যাল রাইটিং। দ্য মোস্ট নোটেবল ওয়ার্ক রিটেন ডিউরিং দিস পিরিয়ড ইজ রোমান্ট অফ দ্য রোজ। হ্যাঁ, রোমান্ট অফ দ্য রোজ এটা হচ্ছে এই সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য একটা রাইটিং। এটা হচ্ছে একটি লং অ্যালিগরিক্যাল পয়েম ট্রান্সলেটেড ফ্রম দ্য পপুলার মিডিয়েবল পয়েম রোমান ডি লা রোজ অফ ফ্রান্স। তাহলে ফ্রান্সের লেখা বইয়ের অরিজিনাল নাম হচ্ছে রোমান ডি লা রোজ, সেটাকে তিনি ট্রান্সলেট করে নিজের মতো করে কিছু মডিফিকেশন করে দ্য রোমান্ট অফ দ্য রোজ এই বইটা তিনি লিখেছেন। এছাড়া দ্য বুক অফ ব্ল্যাঙ্ক। স্যার এই বইটা কি চসার, বলো। হুম। চসার লিখ
ওইটা নাকি ওই যে মেকার নাকি কি যেন উনি লিখছে? এইটা তো কার লেখা সে তো এখানে বলা হয়নি, সেন্টেন্সটা বুঝতে হবে তো। এখানে বলা হয়েছে তার মতো স্যার এটাই। কবিদের দ্বারা তিনি ইনফ্লুয়েসড হয়েছেন, কিন্তু এইটা এই রাইটারের কিনা সেটা বলা হয়নি। বলা হয়েছে মানে সেন্টেন্সটা বোঝোনি? না স্যার, এটাই আমার একটু প্রবলেম হয়েছে, মানে এটা কার লেখা, মানে চষা লিখছিল এটা নাকি যে ওনার থেকে আচ্ছা, ইনফ্লুয়েন্স চসারের হয়েছে উনি এই লিখছিল দুটার মধ্যে বইটা? চসারের লেখা কোনটা? এখানে দুটা নাম আছে, কোনটা চসারের লেখা? দ্য রোমান্ট অফ দ্য রোজ হচ্ছে টসের লেখা। হ্যাঁ, তা এইটুকু সিম্পল হিসাব তো, তাই না? দ্য মোস্ট নোটেবল ওয়ার্ক রিটেন ডিউরিং দিস পিরিয়ড। তাহলে ডিউরিং দিস পিরিয়ড আমরা কি চসার নিয়ে কথা বলছি, না এই যে এই কবি নিয়ে কথা বলছি, ম্যাশেট নিয়ে কথা বলছি? আমরা কার চষার স্যার। কার পিরিয়ড নিয়ে কথা বলছি? হ্যাঁ, তাহলে ওর কথা আসবে কেন? ওকে তো জাস্ট বলা হয়েছে যে ওই রকম ওর মতো কবিদের দ্বারা তিনি ইনফ্লুয়েসড হয়েছেন, তারপর তোর সম্পর্কে আর কোনো কথা বলা হয়নি এখানে। ঠিক আছে, আমরা কথা বলছি কাকে নিয়ে, সেটা হলো বড় কথা। জি স্যার। এটা হচ্ছে ফ্রেঞ্চ রাইটারের লেখা বইয়ের নাম, আর ওটাকে তিনি ইংরেজিতে ট্রান্সলেট করে যেটা লিখেছেন সেটা হচ্ছে এই নামটা। তাহলে কোন নামটা চসারের আর কোন নামটা ফ্রেঞ্চ রাইটারের, বলো? এই দুটা বইয়ের মধ্যে তুমি কোন স্যার তার চষারের। হচ্ছে দ্য বুক অফ ব্যালেন্স, তাই তো? ব্ল্যাঙ্কি, সরি, দ্য বুক অফ দ্য ব্যালেঙ্কি দ্য ডাসেস, অ্যানাদার মোস্ট রিমার্কেবল চসারিয়ান ওয়ার্ক অফ দ্য ফ্রেঞ্চ পিরিয়ড। It is a courtly and aristocratic elegy to commemorate the death of Blanky, the first wife of Chaucer's patron, John of Gaunt. It is mostly allegorical, and মানে এই সময়ে তো অ্যালিগরিক্যাল অধিকাংশ। অ্যালিগরিক্যাল মানেটা কি তোমরা বোঝো তো নাকি? অ্যালিগরিক্যাল মানে কি? অ্যালিগরি মানে কি? চসার প্যাট্রন বলতে কি বুঝাইছে? পৃষ্ঠপোষক প্যাট্রন মানে, হ্যাঁ, প্যাট্রন কিন্তু মানে মানে পৃষ্ঠপোষক। হ্যাঁ, মানে ওর অধীনে এসে থাকতো। চসার আসলে কি হিসাবে কাজ করতো বলো তো? উম, মনে আছে? স্যার, জি স্যার, স্যার বিভিন্ন পোয়েট লেখাতে স্যার, পেইন্টার। না না, সে তো রাজদরবারে ছিল, সে কি হিসাবে কাজ করতো? স্যার পেজ হিসাবে কাজ করতো। পেজ হিসেবে, তাই না? সেখানে সে রাজাদের বা রাজার যারা আত্মীয় আছে তাদের দেখাশোনা করতো বা তাদের হেল্প করতো, এই হিসাবে রাজদরবারের সাথে তার একটা লিঙ্ক ছিল। স্যার তারপর এখানে কি প্যাট্রনের ওয়াইফের কথা বলেছে নাকি? একটাই হ্যাঁ, মানে এটা এইটুকুই। সেন্টেন্সটা পরে বলো তো এটা কার কথা বলা হচ্ছে? এই যে ব্ল্যাঙ্কি, এটা কে? এটা কে? জন অফ গাউন্টের ওয়াইফ, হ্যাঁ, আর জন অফ গন কে? চসার্স হ্যাঁ, প্যাট্রন, তাহলে সিম্পল মানে হিসাব। চসারের হ্যাঁ, কাছাকাছি থাকতেও মনে হয়। হ্যাঁ, তার ডেথ অফ ব্ল্যাঙ্কি দ্য ফার্স্ট ওয়াইফ অফ চসার্স প্যাট্রন, আর সেই চসারের প্যাট্রনের নাম হলো জন অফ গন। ঠিক আছে, জিনিসটা বুঝতে পেরেছো? কে কার সাথে কি সম্পর্ক? জি স্যার। হুম, তাহলে চসারের প্যাট্রন যে ছিল তার ওয়াইফের মৃত্যুতে তিনি এটা লিখেছিলেন, মানে প্রভাবিত হয়ে তাকে বিশেষ করে কমেমোরেট করার জন্য। কমেমোরেট মানে কি? শ্রদ্ধা না মানে স্মরণ। হ্যাঁ, স্মরণ করে রাখার জন্য, তাই তো? হ্যাঁ, স্মৃতি স্মারক হিসাবে। এই তাহলে ইট ইজ মেনলি অ্যালেগরিক্যাল, অ্যান্ড দ্য অ্যালেগরিক্যাল এলিমেন্ট অফ দ্য পোয়েম ক্যারিজ আ নোট অফ প্রেইজ ফর বিউটি সিগনিফাইড ফর দ্য লাস্ট, এই যে লেট ডাসেস, এই ডাসেস এটা ইংলিশ বানান, এটা তৎকালীন ওল্ড ইংলিশ বানান। ইট কন্টেন্স এনাফ সাবস্টেন্স অফ রিয়েলিটি ইন দ্য ক্যারেক্টার অফ ডাসেস হারসেলফ অ্যান্ড ইন দ্য ডিপ গ্রিফ ফর হার ডেথ। মানে এখানে যখন লেখা হয়েছে, আমরা তো সেকেন্ড ইয়ারে পড়েছিলাম, অ্যারোনাইজ পড়ছি, অ্যারোনাইজ পড়ছি। জি স্যার। জি ঠিক স্যার। অ্যাডভাইসে যে কাহিনী হয়েছে ওইরকম করে এই বইয়েও ঠিক একই স্টাইলে লেখা হয়েছে। এখানে ওনার মৃত্যু নিয়ে, তাই তো, এবং তার মৃত্যুতে যে শোক তাপ, এগুলো নিয়েই মেনলি লেখা হয়েছে, এবং অ্যালেগরিক্যালি তিনি কিছু এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। দেয়ার আর অলসো আদার রিমার্কেবল ওয়ার্কস অফ দিস পিরিয়ড লাইক কমপ্লেইন্ট ইন্টু রিটি, কমপ্লেইন্ট অফ মার্চ, এটসেট্রা। দে আর অল ইন্টারেস্টিং অন অ্যাকাউন্ট অফ দেয়ার এক্সপেরিমেন্ট উইথ ভেরিয়াস স্টেঞ্জা ফর্মস। যেহেতু চসারিয়ান স্টেঞ্জা বলে এক ধরনের স্টেঞ্জা আমরা পেয়েছি, তাই না, 7 লাইন স্টেঞ্জা হিসাবে। তো সেখানে আমরা এখানে তাহলে আমরা দেখলাম এই যে বিশেষ করে এই দুটা বইয়ের নাম একটু খেয়াল করবা, দেওয়ার চেষ্টা করলে এই দুটা দিবা, এটা আর এবং এটা। তাছাড়া এগুলো মনে না রাখলেও চলবে, এগুলো হচ্ছে আদার রিমার্কেবল ওয়ার্ক হিসেবে দেখানো হচ্ছে। তা কি বোঝা গেল বিষয়টা? তাহলে এই যে তিনি প্রভাবিত হয়েছেন ফ্রেঞ্চ লিটারেরি মডেল বা ফ্রেঞ্চ পয়েট বা রাইটারের দ্বারা, এবং কারণ কি? কারণ তিনি এই ফ্রেঞ্চ, ল্যাটিন এগুলোর প্রতি তারা ইনফ্লুয়েন্স হলেন কেন? কীভাবে সম্ভব? এগুলো কী ঘটনা ঘটেছিল বলো তো?
ট্রাভেল করেছিলেন ওইগুলা হ্যাঁ, তিনি কান্ট্রি। কি রাজদরবারে থাকার কারণে তিনি কিন্তু ইয়া হিসাবে ডিপ্লোমেট হিসাবেও কাজ করেছেন, তাই না? আমরা জেনেছি তিনি যুদ্ধে গেছিলেন, তিনি ডিপ্লোমেট হিসাবে কাজ করেছেন, তাই না? তিনি তার দেশের হয়ে ওই যে ফ্রান্সের সাথে যখন 100 ইয়ার্স ওয়ার হয়, হয় না? ফ্রান্সের সাথে তো 100 ইয়ার্স ওয়ার হয় নাকি? জি স্যার, ফ্রান্স আর হ্যাঁ, ইংল্যান্ড। তখন তিনি ফ্রান্সে গেছিলেন, তারপরে স্যার তিনি ফ্রান্সে কোভিডের সাথেও ছিলেন। হ্যাঁ কবিদের সাথে ছিলেন, কিন্তু পরবর্তী তিনি আবার চলে আসেন এই সম্পর্ক খারাপ হওয়ার কারণে। এই বিশেষ রিলেশনশিপের কারণে তিনি ওখানকার সাহিত্যিক বা যারা মোটামুটি এই লেভেলের রাইটার ছিল তাদের সাথে তিনি পরিচিতি অর্জন করেন, তাদের বইকে তিনি নিয়ে এসে ট্রান্সলেট করেন এবং তাদের দ্বারা বিভিন্ন মডেল পেয়ে তিনি আবার ইংরেজি ভাষায় সেগুলো লেখা শুরু করেন, তাই না? এই তারপর সেকেন্ড পিরিয়ডে ইতালিয়ান যারা রাইটার আছে তাদের দ্বারা, আর থার্ড পিরিয়ড ইংলিশ। ইংলিশ পিরিয়ডে কি তিনি অন্যের দ্বারা মানে প্রভাবিত হয়েছিলেন ইংলিশ কারো রাইটার দ্বারা, নাকি তিনি নো স্যার। এতদিন যা কালেকশন করেছেন সেটাকে এক্সপেরিমেন্ট করেছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা যায় কিনা, তাই তো? মিডিল ইংলিশ বিশেষ করে তিনি মিডিল ইংলিশকে একটু মডার্নাইজ করেছেন এবং এই ভাষা দিয়েও যে সাহিত্যকর্ম রচনা করা যায় এবং বিভিন্ন ধরনের রাইটিং করা যায় সেটা তিনি এখানে দেখিয়েছেন। এবং বিশেষ করে উল্লেখযোগ্য রাইটিংটার নাম কি? হুম, এই এজের 120টা স্টোরিজ লিখছে, ক্যান্টারবারি টেলস। 128টা হবে না বলো। স্যার? এখানে যে ক্যান্টারবারি টেলস এর যে স্টোরিগুলো 128টা লেখার কথা ছিল, কিন্তু উনি একটা 24টা 28টা কেন, লিখছেন। একটা 28টা কেন? এখানে যিনি রাইটার এবং যিনি ইয়া হচ্ছে হোস্ট, তিনি কি লিখবেন বলা হয়েছিল? হ্যাঁ, খেয়াল করুন এগুলো। ও জি স্যার, জি স্যার, 32 জন তো না, এখানে তো বলা আছে 30 জন, নাকি 30 জন না? জি স্যার। হ্যাঁ, বলা হচ্ছে এক্সক্লুডিং দ্য রাইটার এবং দ্য হোস্ট, এরা দুজন তো লিখবে না, ওরা যা শুনবে, ওরা জাজ হিসাবে কাজ করবে। তাহলে ছিল হচ্ছে চার, যদি আসা যাওয়াতে 2টা আসাতে 2, তাহলে কটা হয়? 4টা হয়, 3 4 12 120টা হয়। তাহলে তিনি টোটাল 24 তিনি কি করতে পেরেছিলেন, তাই না? সংগ্রহ করতে পেরেছিলেন। বুঝতে পেরেছো? জি স্যার। হুম, আচ্ছা। আর কারো কোথাও নামের বানান টানানগুলো একটু সুন্দরভাবে ইয়া করবা, বিশেষ করে ওল্ড যেসব বানানগুলো আছে এগুলো একটু খেয়াল করবা। আর যেগুলোর মডার্নাইজ প্রচলিত আছে সেগুলো মডার্ন দিয়েও লিখতে পারো, সমস্যা না। স্যার ফার্স্ট পিরিয়ডে যে দ্য বুক অফ ব্লান্স, ব্ল্যাঙ্ক। দ্য ডাচেস, হ্যাঁ, অ্যানাদার মোস্ট রিমার্কেবল চসারিয়ান ওয়ার্ক, এখানে স্যার ভার্ব কি লাগবে না? এখানে কি ভার্ব খুঁজে পাচ্ছি না আমি। হয়তো মিস গেছে এখানে, ইজ ইজ হবে এখানে, তাই তো? হুম, ইস ইজ হবে হবে, মনে হয় ইজ নাকি? অ্যানাদার। হ্যাঁ, এখানে একটা ভার্ব বাদ গেছে। হ্যাঁ, ঠিক আছে, ইজ অ্যানাদার মোস্ট রিমার্কেবল ওয়ার্ক। হুম, আচ্ছা। তারপরে জি। আর কোথাও কি পড়াশোনা হচ্ছে তো সবার, না কি অবস্থা? স্যার জোয়ান অফ আর্কটাকে জোয়ান অফ আর্ক, এটা সম্পর্কে কি আমরা পড়েছিলাম? স্যার 100 ইয়ারের মধ্যে পড়ছিলাম। হ্যাঁ, পড়ছিলাম না জোয়ান অফ আর্ক? সে কি জি ছিল, স্যার। ছেলে না মেয়ে? মেয়ে। হ্যাঁ, সে একজন মেয়ে যোদ্ধা ছিল, তাই না? কোন দেশের? ফ্রান্সের না ইংল্যান্ডের? ফ্রান্সের। ফ্রান্সের। হ্যাঁ, আমরা পড়েছিলাম না ওই সময়, ছবি টবি সহ দেখছিলাম কিনা? হুম, এই যে এই লেডি, হুম, তিনি কি করেছিলেন? 100 ইয়ার্স ওয়ারে ফ্রান্সকে ডিফেন্ড করেছিলেন। এই যে জোয়ানা পার্ক ইজ আ প্যাট্রন সেন্ট অফ ফ্রান্স, অনার্ড অ্যাজ আ ডিফেন্ডার অফ দ্য ফ্রেঞ্চ নেশন ফর হার রোল ইন দ্য সিজ অফ অরল্যান্স অ্যান্ড হার ইনস্টিটিউট ইত্যাদি ইত্যাদি। তিনি কেন বিখ্যাত? এই যে শি ওয়াজ আ পিজেন্ট গার্ল ছিলেন, বিলিভিং দ্যাট শি ওয়াজ অ্যাক্টিং আন্ডার দ্য এই যে লিড দ্য ফ্রেঞ্চ আর্মি
into a momentous victory at Orleans in 1429 that repulsed an English attempt to conquer France during the 100 Years' War. এই হচ্ছে জোয়ানা পার্ক। কি বুঝতে পেরেছ? এর বাপ মা সম্পর্কে জানতে হবে, তো কোথা থেকে আসলো, কার সাথে কার জন্ম হলো। আচ্ছা, আচ্ছা তাহলে আমাদের কারো সমস্যা নাই। আচ্ছা, রিফরমেশন পিরিয়ডের শীটটা কি আমরা পড়েছিলাম? রিফরমেশন পড়া হয়নি স্যার। স্যার পড়েছিলাম কিন্তু মানে ওইটা অনেক কঠিন মনে হচ্ছে। কঠিন লাগতেছে? জি স্যার, পড়তে গিয়ে অনেক মানে টাফ লাগতেছে। তো দেখি কি টাফ লাগলো একটু। ক্লাসগুলো আবার করতে হবে, আবার ক্লাসগুলো করে করে তারপর শীটটা পড়তে হবে। হ্যাঁ, ক্লাস না করলে তো তুমি যদি ভুলে যাও তাহলে তো সমস্যা, তাই না? হ্যাঁ, ভুলে গেলে তো আর কিছু করার নেই। জি স্যার, ভুলেই গেছি, মানে কিছু কিছু মনে আছে, কিছু কিছু মানে মনেই নাই। হ্যাঁ, এখন সেই জন্য তো অ্যাক্টিভিটি, যে স্যাররা একবার পড়াবে, স্টুডেন্টরা 100 বার পড়বে, যতক্ষণ না নিজেকে ওই জায়গাতে গড়ে তোলা যায়। এখন আমি একবার পড়ালাম আর তোমরা একবারও পড়লা না। মনে করো যে এই যে ক্লাসগুলো অধিকাংশই তো তোমরা রেকর্ড ক্লাসও দেখোনি, আমার সাথে যুক্ত আছো, লাইভ ক্লাসও করনি, রেকর্ড ক্লাসও করনি, তাহলে কি ঘটনা ঘটবে? কারণ এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সবগুলো ইনফরমেশন তোমাদের কাছে পরিচিত। কি মনে হয়? হতে পারে যে 10% হয়তো নতুন আসতে পারে। তাছাড়া অধিকাংশ এখানে রিফরমেশন পিরিয়ডে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সবগুলোই তোমাদের কাছে পরিচিত, কঠিন হওয়ার কোনো মানেই নেই, কারণ আমরা সব তথ্য এখানে পড়েছি। আচ্ছা, তারপর আমি পড়াই দিচ্ছি। এখানে আমি দুটো তথ্য দিয়েছি, একটা হচ্ছে পলিটিক্যাল হিস্ট্রি, আর একটা হচ্ছে মানে লিটারেরি। এই দুটোভাবেই সবগুলো এই যে দেওয়ার চেষ্টা করেছি সংক্ষিপ্ত আকারে, যে পুরো যা পড়েছি তাকে একটা সংক্ষিপ্ত তুলে ধরি। দেখি আমি পড়াই দিই, দেখি কোথায় তোমাদের কাছে মনে হয় যে নতুন। বলছে দ্য রিফরমেশন পিরিয়ড ইন ইংল্যান্ড, এটা তো ইন্ট্রোডাকশন, এটা বাদ দিলাম, বিগিনিংটা থেকে শুরু করি। দ্য বিগিনিংস অফ দ্য ইংলিশ রিফরমেশন আন্ডার হেনরি দ্য এইট। হেনরি দ্য এইটের ক্ষেত্রে কি ঘটনা ঘটেছিল বলো? আর একটা বিয়ে করতে চাইছিল, এই জন্য হচ্ছে পোপের অধীনতা থেকে নিজেকে বের করে নিয়ে আসলো, তাই না? এটুকু আমরা পড়েছিলাম এই সময়। ডিভোর্স দিতে চাইছিল। হ্যাঁ, এই সময় কি পড়েছিলাম তখন? এমনি তো 6টা বিয়ে করছি। জি স্যার পড়ছিলাম। তারপর দেখো, ইংলিশ রিফরমেশন ইজ অফেন সিন অ্যাজ হ্যাভিং বিগান ইন 1534 when King Henry VIII, frustrated by the Pope's refusal to annul his marriage, annul মানে কি বাতিল করা, হ্যাঁ, মানে ডিভোর্স দেওয়া, to Catherine of Aragon, তিনি এটা থেকে ফার্স্ট যখন পোপ তার কথা মেনে নিল না, যে তিনি চাইলেন না যে সে ডিভোর্স দিক, তখন মোটামুটি একটু রেগে টেগে গিয়ে enacted a series of measures that effectively separated the Church of England from the authority of the Roman Catholic Church, তাই তো? তাতে কি হলো, তিনি চার্চ অফ ইংল্যান্ড নামে একটা চার্চ তৈরি করলেন এবং রোমান ক্যাথলিকের প্রভাব থেকে তিনি নিজেকে সরিয়ে নিলেন, এবং তিনি হয়ে গেলেন কি চার্চ অফ ইংল্যান্ডের প্রধান, নাকি? আগে চার্চের প্রধান ছিল পোপ, এখন চার্চ অফ ইংল্যান্ডের প্রধান হলো কে? রাজা। রাজা। ওই জন্য হেনরিস ডিজায়ার টু ডিভোর্স ক্যাথরিন ওয়াজ ড্রিভেন বাই হিজ ডিজায়ার ফর আ মেল হেয়ার। তিনি ক্যাথরিনকে কেন ডিভোর্স দিতে চেয়েছিলেন? তার চেহারা খারাপ ছিল নাকি তার সাথে মারামারি হতো দিন রাত? ছেলে হ্যাঁ, পুরুষ, তাই তো কোনো সন্তান ছিল না যে হচ্ছে উত্তরাধিকার হবে। হুইচ হি বিলিভড উড বি ক্রুশিয়াল টু সিকিউরিং দ্য টিউডার ডাইনেস্টি, কারণ তিনি মনে করতেন টিউডার ডাইনেস্টিকে টিকে রাখার জন্য একটা পুরুষ সন্তান দরকার, কিন্তু ক্যাথলিসিজমে তো একের অধিক বিয়ে করা যাবে না, ঠিক আছে? তো সেই জন্য তিনি করলেন কি, ওই ক্যাথলিসিজম থেকে নিজেকে বার করে নিলেন। এটা হচ্ছে তার নিজস্ব স্বার্থের জন্য, কিন্তু রিফরমেশনের অন্যান্য কারণও তো ছিল, নাকি? হ্যাঁ, অন্যান্য কারণ যেগুলো ছিল সেগুলো হচ্ছে ইউরোপিয়ান কারণ ছিল, কিন্তু ইংল্যান্ডের মেজর কারণ ছিল এইটা, এই জন্য প্রথমে এই কথাটা বলা হয়েছে। দ্য পোপস রিফিউজাল টু গ্রান্ট দ্য অ্যানাল ডিউ টু কমপ্লেক্স পলিটিক্যাল টাইস দ্য হলি রোমান এম্পায়ার, দেখো, চার্লস দ্য ফিফথ অর ক্যাথরিনস নিফিউ। কারণ কি, ওই সময়ে দেখো ক্যাথরিনের নেফিউ হচ্ছে কি আবার চার্লস দ্য ফিফথ, সে হচ্ছে রোমান এম্পায়ার, তার সাথে যেহেতু পোপের একটা সম্পর্ক আছে, অতএব পোপ চায় না এই রোমান এম্পায়ার চার্লস দ্য ফিফথ কি হয়ে যায়, পোপের উপরে রেগে যায়। এই কারণেও সে ওই ডিভোর্সের ব্যাপারটা মেনে নিতে চাননি। এ কারণে কি হলো, শেষ পর্যন্ত হেনরি দ্য এইট একটা পদক্ষেপ নিয়েই নিল যে আমার নিজের স্বার্থে হলেও আমি এই প্রোটেস্ট্যান্টিনিজমটাকে গ্রহণ করে নিই। এতে কি হলো, ইন 1534 থ্রু দ্য অ্যাক্ট অফ সুপ্রিমেসি, এর মাধ্যমে হি ডিক্লেয়ার্ড হিমসেলফ দ্য সুপ্রিম হেড অফ দ্য চার্চ অফ ইংল্যান্ড, হুইচ নট অনলি অ্যালাউড হিম টু অ্যানাল হিজ ম্যারিজ,
তাহলে তিনি যখন চার্চ অফ ইংল্যান্ডের প্রধান হয়ে গেলেন, এটা শুধু তাকে যে শুধু বিবাহ বাতিল করতেই সাহায্য করলো তা না, বাট অলসো ফান্ডামেন্টালি অল্টার দ্য পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস ল্যান্ডস্কেপ অফ দ্য কান্ট্রি। এতে ওই ইংল্যান্ডের রিলিজিয়াস যে মানে ধারাবাহিকতা ছিল বা যে পরিবেশটা ছিল সেটা পুরোটা চেঞ্জ হয়ে গেল, ধর্মীয় এবং রিলিজিয়াস যে ল্যান্ডস্কেপটা। এতে কি দাঁড়ালো? ইংল্যান্ডের সাথে রোমের একটা সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল, তাই তো? হেনরিজ ব্রেক উইথ রোম ওয়াজ ইনিশিয়ালি ইন্টেন্ট টু ইন্ট্রোডিউস প্রোটেস্টান্টিজম টু ইংল্যান্ড। হিজ পার্সোনাল বিলিফস রিমেইন লার্জলি ক্যাথলিক। তিনি বিশ্বাসের দিক থেকে ক্যাথলিক থাকলেও তিনি প্রোটেস্ট্যান্টিজমটাকে ইন্ট্রোডিউস করলেন নিজের স্বার্থে। অ্যান্ড হি সাপ্রেস প্রোটেস্ট্যান্ট ডক্ট্রিনস ইভেন আফটার দ্য স্প্লিট। দেখো, সাপ্রেস, তিনি চাননি যে অবশ্য প্রোটেস্ট্যান্টিজমটাকে বাড়িয়ে তুলতে, তিনি স্বার্থ গ্রহণ করেই মোটামুটি ওটাকে দমিয়ে মোটামুটি রাখতে চেয়েছিলেন। However, by establishing himself at the head of the church, Henry ensured that religious loyalty would also mean loyalty to the monarch. তিনি আবার জনগণকে বুঝাই দিলেন যে এখন রাজা এবং ধর্ম এক হয়ে গেল, এখন ধর্মের এবং দেশের উভয়ের প্রধানকে বলো রাজা হয়ে গেল। অতএব ধর্মীয় লয়্যালটি মানেও বুঝতে হবে রাজার প্রতি লয়্যালটি। আর এইটা হলো কি, এতেই মোটামুটি দেয়ার বাই সেন্ট্রালাইজিং রিলিজিয়াস অথরিটি উইদিন দ্য ইংলিশ ক্রাউন। অতএব তিনি ধর্মীয় শক্তিটাকেও তার রাজত্বের মধ্যে নিয়ে আসলেন। দিস মুভ লিড টু দ্য ডিসলিউশন অফ মোনাস্টারিজ বিটুইন 1536 to 1541। ওই যে রোমান সেন্টটা যখন এসেছিল ইংল্যান্ডে, তারা যে সকল ধর্মীয় কেন্দ্র বা মোনাস্টারি বা অনেক স্কুল কলেজ তারা যে প্রতিষ্ঠা করেছিল, এগুলোকে তিনি কী করে দিলেন? ডিসলিউশন করলেন, বাতিল করে দিলেন। এবং সেই মোনাস্টারিগুলোর যে সকল সম্পদ, হ্যাঁ, টাকা পয়সা, ল্যান্ড, সব কিছু তিনি নিজের নামে করে নিলেন, মানে রাজার অধীনে করে নিলেন। এতে কি দাঁড়ালো? This process of dissolution was highly controversial and disruptive, leading to localized rebellion. তাহলে সবাই কি মেনে নেবে রাজার এই কথাটা? কারণ ওখানে অধিকাংশ মানুষ হচ্ছে ক্যাথলিক ঘরানার। তাহলে রাজা যা বলবে সবাই মেনে নেবে। যেমন এখন বাংলাদেশে যা হচ্ছে, হ্যাঁ, এখন কি, এখন সবাই কি বিএনপি না বাংলাদেশে? ব্যাপারটা এরকম না, এখন সবাই বিএনপি নাকি? এর আগে যখন আওয়ামী লীগ ছিল তখন কি সবাই আওয়ামী লীগ ছিল? এখন চারিপাশে শুধু বিএনপি দেখতে পাই, তাই না? এরকম না ব্যাপারটা? তো এরকম এখন পিছনেও কি আওয়ামী লীগ ঘরানার কি মানসিকতা নেই যারা বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে দেশে? বলো, বিশৃঙ্খলা করে দেশের ভিতরে একটা অশান্তি পরিবেশ সৃষ্টি করে বোঝাতে যাচ্ছে যেটা এরাও ব্যর্থ, এরকম ব্যাপারটা। তাহলে হেনরি দ্য এইট যেটা করতে চাইলেন সেটা সবাই তো মেনে নিবে না। এই কারণে স্থানীয়ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিদ্রোহ হয়েছে, সাচ এজ দ্য পিলগ্রিমেজ অফ গ্রেস ইন 1536। দ্য ডিসম্যান্টলিং অফ দ্য মোনাস্টারি নট অনলি ব্রোক দ্য পাওয়ার অফ দ্য ক্যাথলিক এস্টাবলিশমেন্ট। তাহলে ওই যে মোনাস্টারিগুলো ভেঙে দিলে কি হচ্ছে? ক্যাথলিক ইংল্যান্ডে ক্যাথলিকদের যে একটা এস্টাবলিশমেন্ট ছিল, একটা প্রতিষ্ঠান ছিল, সেগুলোকে শুধু ভেঙে দিল না, বাট অলসো ইনক্রিজড হেনরিজ ফিনান্সিয়াল অ্যান্ড পলিটিক্যাল রিসোর্সেস, সিমেন্টিং দ্য রিফরমেশন প্লেস ইন ইংলিশ হিস্ট্রি। তাহলে রিফরমেশনের যে একটা প্রভাব সেটাকে সিমেন্ট মানে শক্তিশালী করে তুললো আরও, হ্যাঁ। তো এইটা হচ্ছে মেনলি রিফরমেশনের শুরুর দিকের কথা, যেটা ইংল্যান্ডে। রিফরমেশন মেনলি শুরু হয়েছে জার্মানি, ফ্রান্স, এগুলোতে। পরবর্তীতে প্রভাবটা ইংল্যান্ডে এসেও পড়েছিল, তাই না? রিফরমেশন শুরু করেছিল এমন কি কয়েকজনের নাম বলো দেখি, দু একজনের নাম বলো। মার্টিন লুথার। হ্যাঁ, মার্টিন লুথারের নামটা আমরা বেশিরভাগ পাচ্ছি। উনি ছিলেন হচ্ছে জার্মানির। ফ্রান্সে ছিলেন কয়েকজন, ছিল না এরকম? হ্যাঁ, তা তারা ছিল কি করছে, তারাও কিন্তু প্রিস্ট ছিল, ক্যাথলিকদের অধীনেই প্রিস্ট ছিল, কিন্তু তারা ক্যাথলিক চার্চের যে নিয়ম কানুন, বিশেষ করে ধর্মের বাইরে গিয়ে যে অর্থনৈতিক সুবিধা গ্রহণ করা, মানুষকে শোষণ করা, এইগুলোকে তারা মেনে নিতে পারেনি। সেই জন্য তারা চেয়েছিল যে প্রোটেস্ট করতে, এবং প্রোটেস্ট করার মাধ্যমে তারা বিবলিক্যাল ব্যাপারগুলোকে সত্যিকার অর্থে মানুষের কাছে তুলে। এটা কি ধর্মের সমস্যা নাকি চার্চের সমস্যা? এই রিফরমেশনটা কি মানে ধর্মের রিফরমেশন নাকি আসলে চার্চের রিফরমেশন, কোনটা? এটা চার্চের রিফরমেশন, ধর্মের কোনো সমস্যা না, তাই তো? এটা চার্চের, যে ধর্মকে তারা অপব্যবহার করতেছে আর কি। তো এটা গেল। এর পরবর্তী কি হলো? হেনরি মারা যাওয়ার পর দ্য রাইজ অফ প্রোটেস্ট্যান্টিজমটা আরও বের করে। কারণ কি, হেনরি দ্য এইট তিনি প্রোটেস্ট্যান্টিজমকে প্রতিষ্ঠা করলেও তিনি চাননি প্রোটেস্ট্যান্টিজমটা কি হয়ে যাক, প্রোটেস্ট্যান্টিজমটা বেড়ে যাক, গিয়ে দেশের মধ্যে একটা ঝামেলা তৈরি করুক। বরং তিনি চার্চের ক্ষমতা তার অধীনে এনে মোটামুটি তিনি চাপিয়ে চুপিয়ে কোনোভাবে চালাচ্ছিলেন। কিন্তু এই এডওয়ার্ড দ্য সিক্সথ কেন আসলো বলো তো? এডওয়ার্ড দ্য সিক্সথ কেন আসলো?
হেনরি VIII মারা গেল। হ্যাঁ, হেনরি VIII মারা গেল এবং তার যে সন্তান, দেখো হেনরি VIII এর মৃত্যুর পর 1547 লেফট হিজ 9-year-old son এডওয়ার্ড দ্য সিক্স অ্যাজ কিং। তাহলে এই সানটা কার হলো? হেনরির কোন ওয়াইফের মাধ্যমে বলো তো? সেকেন্ড ওয়াইফ। সেকেন্ড ওয়াইফ, তাই তো? সেকেন্ড ওয়াইফের নাম কি মনে আছে? হেনরি VIII বিয়ে জন করেছিল- সেমুর। বলো। জন সেমুর। হেনরি VIII কয়টা বিয়ে করেছিল টোটাল জানা আছে? 6টা মনে হয়। 6টা। ছয়টা সে বিয়ে করেছিল, ঠিক আছে তো? ছয়টা বিয়ে করেছিল। হ্যাঁ, এই যে বলছে দেখো, 6 ম্যারেজেস। এই যে এখানে খেয়াল করো, দেখো কতজন আছে। ক্যাটরিনা ওয়ার্গন প্রথমে ছিল, তারপরে অ্যানি বলিনের মাধ্যমে হয় কি ম্যারি নাকি? তারপর হচ্ছে দেখো জেন সেইমার, দেখো অ্যানি ক্লিভস, ক্যাথরিন হাওয়ার্ড এবং ক্যাথরিন পার। তাহলে আমরা এখানে যে নামটা পাচ্ছি, কোথায় গেল? দেখো তাহলে হচ্ছে এডওয়ার্ড দ্য সিক্সথ, এটা কার মাধ্যমে হলো? তার মায়ের নাম কি সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, এ মাত্র অল্প বয়সে সিংহাসনে বসে এবং প্রোটেস্ট্যান্টরা একে ব্যবহার করতে পারে ভালো। এই যে কোন ওয়াইফ এটা? এই যে থার্ড ওয়াইফ, ঠিক আছে? এই যে এখানে আমরা পেয়েছি তার এই যে থার্ড ওয়াইফ। আচ্ছা, তাই বলছে কি দেখো, হেনরি দ্য এইট ডেথ ইন 1547 লেফট হিজ 9-year-old son এডওয়ার্ড দ্য সিক্সথ অ্যাজ কিং। এডওয়ার্ড রেইন মার্কড আ পিরিয়ড অফ ইন্টেন্স প্রোটেস্ট্যান্ট রিফর্ম। কারণ কি দেখো, সে মাত্র সিংহাসনে বসে 9 বছর বয়সে এবং হচ্ছে লার্জলি ড্রিভেন বাই হিজ রিজেন্টস অ্যান্ড অ্যাডভাইজার্স, পার্টিকুলারলি দ্য ডিউক অফ সমারসেট অ্যান্ড দ্য লেটার দ্য ডিউক অফ নর্দাম্বারল্যান্ড। এই ডিউকরা মিললে তাকে চালিয়েছে। 9 বছর বয়সে কি সে সিংহাসন চালাতে পারে বলো? সম্ভব এটা? অতএব তার সাথে যারা ছিল অধিকাংশ ছিল প্রোটেস্ট্যান্টিনিজমের অনুসারী এবং তার মাধ্যম দিয়ে তারা এই প্রোটেস্ট্যান্টটাকে আরও বেশি শক্তিশালীভাবে প্রতিষ্ঠা করতে পেরেছিল। অ্যাজ আ devout Protestant, Edward enthusiastically endorsed a series of measures that further distanced England from Catholic heritage. Under his rule, the English Church adopted the Book of Common Prayer, composed by Archbishop Thomas Cranmer, which was written in English rather than Latin. তাহলে আমরা জেনেছিলাম কি ক্যাথলিক চার্চের অধিকাংশ ধর্মগ্রন্থ ল্যাটিন ভাষায় লেখা ছিল, কিন্তু প্রোটেস্ট্যান্টিনিজম প্রতিষ্ঠা হওয়ার পর চার্চ অফ ইংল্যান্ডের যে সকল ধর্মীয় ট্রেডিশনগুলো শুরু হলো সেগুলো ইংলিশ ভাষাতেই করা হয়েছিল। And incorporated Protestant doctrine into church. Additionally, Edward's administration introduced further legislation to remove Catholic symbols and practices, including iconoclasm and changes to church interiors. ক্যাথলিকদের চার্চের ইন্টেরিয়র আর প্রোটেস্ট্যান্টিনিজমের চার্চের ইন্টেরিয়র কিন্তু ভিন্ন। স্যার আইকনোক্লাজম মানে কি? আমি দেখাচ্ছি সেটা। বিভিন্ন আইকন ব্যবহার করা, ঠিক আছে তো, মূর্তি ব্যবহার করা। প্রোটেস্ট্যান্টিনিজমে দেখো, আমরা একটু ক্যাথলিক চার্চ দেখি। দেখো এই যে চার্চের ভিতরে দেখবা, ক্যাথলিক চার্চে বিশেষ করে ম্যারি, জিজাস এগুলোর কিন্তু মূর্তি আছে। হ্যাঁ, এই যে এখানে যদি দেখো, এটা কি দেখা যাচ্ছে? এই যে দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে দেখো, এই যে এগুলো। হ্যাঁ, কিন্তু বাইবেল মতে যে কোনো ধরনের মূর্তি রাখা যাবে না, ঠিক আছে তো? এমনকি সৃষ্টিকর্তার নিজস্ব মূর্তিও দেওয়া যাবে না। কিন্তু এখানে দেখো বিভিন্ন ধরনের মূর্তি, ম্যারি, জোসেফ, হ্যাঁ, তার বিভিন্ন ধরনের যে সকল বিবলিক্যাল ক্যারেক্টার, এগুলোর কিন্তু মূর্তি এখানে দেওয়া আছে, ঠিক আছে? আমরা যদি একটু, স্যার এরাই ক্যাথলিক ধর্মের, তাই না? হ্যাঁ, আর প্রোটেস্ট্যান্ট রিলিজিয়নে দেখো এখানে কোনো মূর্তি টুর্তি আছে? একমাত্র ক্রস বাদে। না স্যার।
দেখা যাচ্ছে না। মানে ভিতরে দেখা যাবে এরকমটা একটু নিয়ে আসি। আচ্ছা দেখো এই জায়গায়, এখানে কি মূর্তি টুর্তি খুব একটা আছে? এই জায়গায় দেখা যাচ্ছে এরকম কিছু, শুধু এই ক্রসটা বাদে দেখা যায়? না দেখো স্যার। এই যে দেখো, হ্যাঁ তেমন কিছুই নাই, জাস্ট একটা ক্রস আছে, এছাড়া কিন্তু তেমন ওইরকম ক্যাথলিক চার্চের ইন্টেরিয়র যেমন এখানে দেখো কত কিছু দেওয়া আছে, এখানে কিন্তু এরকম নাই। এটাও একটা প্রতিবাদ ছিল আর কি। এই যে দেখো এগুলো খুবই নর্মাল এবং সিম্পল বিষয়গুলো দেওয়া আছে। হ্যাঁ স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার এই ক্রস চিহ্ন দ্বারা কি বোঝায়? ক্রস হচ্ছে জিসাস ক্রাইস্টকে ক্রুসিফাইড করা হয় না। দেখো এটা একটু দেখো, এই যে খ্রিস্টান রিলিজিয়নে বিশ্বাস করা হয় যে জিসাস ক্রাইস্টকে তৎকালীন নিয়ম অনুসারে ঈশ্বর নিন্দার অভিযোগ দিয়ে এই ক্রসে টাঙ্গিয়ে মারা হয়, হত্যা করা হয়। ঠিক আছে তো? তো এনাকে যেহেতু প্রফেট হিসাবে ধরা হচ্ছে এবং তিনি যেহেতু মানে সেই সময়ের ধর্মীয় একজন প্রবক্তা হিসাবে তুলে ধরা হয়েছে, তো তার মৃত্যুটা যেহেতু ক্রসে হয়েছে, সেই এই ক্রসটা কিন্তু সেই সময় ছিল সবচেয়ে জঘন্য ধরনের মৃত্যু। হ্যাঁ, এবং ক্রসটা ছিল সবচেয়ে ভয়ানক এবং ঘৃণ্য একটা চিহ্ন। কিন্তু এই জিসাস ক্রাইস্টের মৃত্যুর পর এই ক্রসটাকে তার অনুসারীরা তাদের একটা বিশেষ চিহ্ন হিসাবে গ্রহণ করে এবং বিশেষ করে হয়তো স্পিরিচুয়াল পাওয়ার বা ডিভোশনাল একটা মানে কি বলবো একটা আইকন হিসাবে ব্যবহার করা শুরু করে। ঠিক আছে, এই জন্য ক্রসটাকে ব্যবহার করা হয়। এই যে বুঝতে পারছো? জি স্যার। স্যার ওনাকে যে মৃত্যু এভাবে দিতে হবে, ক্রসে দিতে হবে, বা এই ধারণাটা অন্য জায়গায় দিলে কেমন হতো, মানে ওই বিষয়টা কি? না, এটা তো তৎকালীন সময়ে প্রচলনই ছিল ক্রসে মৃত্যু দেওয়া। ঠিক আছে তো? তৎকালীন সময়ে রোমান সাম্রাজ্যের অধীনে বিশেষ করে চুরি, ডাকাতি, ব্যভিচার, ঈশ্বর নিন্দা, এগুলোর জন্য সবচেয়ে জঘন্যতম মৃত্যু ছিল হচ্ছে এই ক্রসে টাঙ্গিয়ে মারা। এটা একটা ট্রেডিশন ছিল সেই সময়ে। স্যার ওই জায়গায় ছবিগুলো আমাদের দেখা যায় যে হাতে পায়ে এই যে ইয়া দিয়া পেরেক মারা বা অন্য কিছু দিয়ে এভাবে মারা হতো। হ্যাঁ, এভাবে মারা হতো, এভাবে মারা হতো। আমরা যেগুলো পাচ্ছি এগুলো তো আসলে তৎকালীন সময় কি আর ছবি টবি তোলা ছিল বলো? এগুলো হচ্ছে যেগুলো আমরা দেখতেছি এইখানে, সেগুলো হচ্ছে বিভিন্ন যারা বিশেষ করে ইটালিয়ান বা ল্যাটিন যারা হচ্ছে ইয়া ছিল, ওই যে তোমার পেইন্টার ছিল। হ্যাঁ, তোমরা যখন আরও পড়বা, থার্ড ইয়ারে গেলে ভিক্টোরিয়ান পোয়েট্রি পড়বা, সেখানেও বুঝতে পারবা যে তৎকালীন সময়ের সাহিত্যের আর একটা বড় অবদান হলো যে সেই সময়ে চার্চকে ডেকোরেট করার জন্য যারা পেইন্টার ছিল তাদেরকে ব্যবহার করা হতো। হ্যাঁ, তাদের দিয়ে স্ট্যাচু, মূর্তি, এই যে যেগুলো পাচ্ছি জোসেফ, জিসাস ক্রাইস্টের স্ট্যাচু, এগুলো কি ছবি ছিল কোনো বলো সেই সময়ে? না স্যার, বাইবেল পড়ে তারা তাদের মাথায় করে কি হচ্ছে গল্পটাকে তারা ডিজাইন করেছে। যেমন দ্য লাস্ট সাপার, এইটা আমরা পড়েছিলাম না উইলিয়াম ব্লেকের কবিতাতে, পড়ছিলাম কিনা? জি স্যার। দ্য লাস্ট সাপার যে ইমেজটা, এটা কার আঁকা বলো তো? এটা কে এঁকেছিল বলতে পারবা? লিওনার্দো দা ভিঞ্চি। তিনি বাইবেল পড়ে, ঠিক আছে তো, এই যে দেখো দ্য লাস্ট সাপার ইজ এ মুরাল পেইন্টিং বাই ইটালিয়ান হাই রেনেসাঁস আর্টিস্ট লিওনার্দো দা ভিঞ্চি। দেখো রেনেসাঁস পিরিয়ডের কিন্তু, কারণ কি সেই সময় আমরা দেখেছি ধর্মীয় বিষয়টাকে মানুষের কাছে প্রচার করেছে, কেউ হচ্ছে বই লেখার মাধ্যমে, কেউ হচ্ছে বিভিন্ন ধরনের পেইন্টিংয়ের মাধ্যমে বা মুরাল পেইন্টিংয়ের মাধ্যমে জনগণকে দেখিয়েছে যে বাইবেলের বিষয়গুলো ছিল এরকম। কারণ মনে করা হয় যে কোনো টিচিংকে শুধু বক্তৃতার মাধ্যমে না, যদি সামনে ইমেজ তৈরি করা হয় তাহলে সেগুলো মানুষের কাছে আরও বেশি বোধগম্য হয়। তাই এই ক্যাথলিক চার্চে কী করা হতো, এই যারা পেইন্টার ছিল তাদেরকে বাইবেল পড়িয়ে ওই রকম করেই একটা ডিজাইন করানো হতো একটা মূর্তির রূপ দেওয়ার জন্য। কিন্তু আমরা যে মূর্তিগুলো পাই এগুলো যে ওই রকম ছিল জিসাস ক্রাইস্ট দেখতে বা জোসেফ ওই রকম দেখতে ছিল তা না, ইউরোপিয়ানরা করেছে তাই ইউরোপিয়ানদের মতো দেখতে লাগে। বুঝতে পারছো? যেমন আমরা যদি হিন্দুইজমে দেখি, সনাতন ধর্মে যে মূর্তিগুলো ইউজ করা হয়ে থাকে সেগুলো কি অনেকটা ওই হিন্দুইজম
যে মানুষগুলো আছে অনেকটা ওই রকমের না দেখতে। আমি দেখেছি, আমি অনেক বন্ধুরা ছিল, তাদের পরিবারের যে সকল মায়েরা থাকতো থাকতো অনেকটা দেখতে ওদের মতোই লাগতো, যে ওই মূর্তিটার মতোই তার মা এত সুন্দর দেখতে, বা এরকম তার বোন দেখতে, বা এরকম বিষয়টা, মানে তাদের ইমেজে যেভাবে মাথায় এসেছে সেভাবে তারা তাদের রূপটা দেওয়ার চেষ্টা করেছে। বুঝতে পারছো? এইভাবে এসেছে। আচ্ছা যাও, ওটা নিয়ে আমাদের আলোচনার বিষয় না, আমরা যে কথায় ছিলাম। তো এই যে বিভিন্ন ধরনের সিম্বল প্র্যাকটিসেস, হ্যাঁ, ইনক্লুডিং আইকনোক্লাজম, এগুলোকে কী করা হলো, চেঞ্জ করা হলো, যে এগুলো থাকবে না। দিস চেঞ্জেস অ্যালিনেটেড ম্যানি ক্যাথলিক্স অ্যান্ড ট্রেডিশনালিস্ট। এতে কি হলো, এই চেঞ্জগুলোর কারণে যারা ক্যাথলিক ধর্মের বিশ্বাসী তারা কি থাকবে এই জায়গায়, বলো? তারা কি থাকবে না তারা মেনে নিবে এগুলো? তারাও কি হলো, সমাজ থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে নিল, এবং লিডিং টু আনরেস্ট অ্যান্ড আপরাইজিং, বিভিন্ন ধরনের দ্বন্দ্ব শুরু হলো। এই যে আমরা যেটা পাবো হচ্ছে পরবর্তী গান পাউডার প্লট ইত্যাদি, হ্যাঁ, such as the Western Rebellion of 1549, which was partly driven by resistance to the new religious practices. এই যে এই কথাগুলো নিয়ে এসেছে, এগুলো যে পরীক্ষায় সবসময় লিখতে হবে তা না, কিন্তু একটা ধারণাকে ক্লিয়ার করার জন্য এগুলো মেনলি দেওয়া। Although the young king's reign was brief, he died in 1553. দেখো, মাত্র 15 বছর বয়সে। তাহলে কত বছর সে সিংহাসনে ছিল? 9 বছরে সিংহাসনে বসলো, 53-তে সে মারা গেল, নাকি? তাহলে কত বছর হচ্ছে? তাহলে 15 বছর। এতে কি হলো, যেহেতু তার বয়স কম ছিল এবং তার আশেপাশে যারা প্রোটেস্ট্যান্ট ধর্মের অনুসারী ছিল তারা প্রোটেস্ট্যান্টিনিজমটাকে কনসলিডেট করতে পারলো আর কি, হ্যাঁ, একদম দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে পারলো। দ্য রিফর্মস ডিউরিং এডওয়ার্ডস রেইন লেড দ্য গ্রাউন্ড ওয়ার্ক ফর আ প্রোটেস্ট্যান্ট ইংল্যান্ড। আর সেই থেকে এখনও ইংল্যান্ড প্রোটেস্ট্যান্টিনিজমের অনুসারী, যদিও ক্যাথলিক ধর্ম আছে তারপরেও, হ্যাঁ, ইভেন অ্যাজ দ্য পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট রিমেইন ডিপলি ডিভাইডেড ওভার রিলিজিয়াস অ্যাফ্লিকশন। তারপরে এডওয়ার্ড দ্য সিক্সথের পর আসলো কে? মেরি দ্য ফার্স্ট। এই মেরি দ্য ফার্স্টকে একটা জিনিস খেয়াল করো, যেহেতু হেনরি দ্য এইট মারা গেল, হেনরি দ্য এইটের একটার মাত্র সন্তান ছিল, তাও আবার 9 বছর বয়সে, সেও মারা গেল। তাহলে তার বংশের আর তো কোনো ছেলে থাকলো না, ঠিক আছে, তার তো কোনো ছেলে থাকলো না সিংহাসনে বসার মতো। তাহলে এখন ওই সিংহাসনে কে বসবে? তখন অটোমেটিক একজন মেয়ে আসতে বাধ্য হচ্ছে, নাকি? অতএব আপন এডওয়ার্ড দ্য সিক্সথ ডেথ, ম্যারি দ্য ফার্স্ট, হেনরিস 8 ক্যাথলিক ডটার উইথ ক্যাথরিন অফ আর্গন। দেখো, এই যে ক্যাথরিন অফ আর্গন ফার্স্ট ওয়াইফ, হ্যাঁ, তার মেয়ে ম্যারি। তাহলে ক্যাথরিন অফ আর্গন নিজে যেহেতু ক্যাথলিক ধর্মের ছিল, এবং যেহেতু তার নেফিও ছিল ক্যাথলিক ধর্মের এম্পারার, মানে তোমার রোমের, তাই না? তাহলে অটোমেটিক বুঝতে পারছি ম্যারিও কি ক্যাথলিক ধর্মের হবে। অতএব তিনি যখন ক্যাথলিক ধর্মের হয়ে সিংহাসনে বসবেন, তখন কি করবেন? তিনি নিশ্চয়ই ক্যাথলিক ধর্মটাকে আবার প্রতিষ্ঠা করতে চাইবেন, মানে ধর্মীয় একটা উত্থান পতন এখানে ছিল। তাই বলছে, হার রেইন ফ্রম 1553 to 1558 saw an attempt to restore Catholicism as the state religion, reversing much of Edward's Protestant reform. তাহলে এডওয়ার্ড দ্য সিক্সথ যে প্রোটেস্ট্যান্টটা রিফর্ম করে গেল, এখানে প্রতিষ্ঠা করে গেল, সেটাকে রিভার্স করে মেরি আবার চাইলো ক্যাথলিসিজম কীভাবে প্রতিষ্ঠা করা যায়। সেই হিসাবে মেরি, হু ভিউড হারসেলফ অ্যাজ ডিউটি বাউন্ড টু রিটার্ন টু ইংল্যান্ড to the Catholic fold, repealed the Protestant legislation of her procedures and reinstated authority of the Pope over the English Church. তাহলে প্রোটেস্ট্যান্ট যে লেজিসলেশন ছিল, আইন ছিল, সেগুলোকে তিনি রিপিল করলেন, বাতিল করলেন, এবং ওই যে পোপের অথরিটিকে আবার তিনি প্রতিষ্ঠা করলেন। Her marriage to Philip II of Spain, a powerful Catholic monarch, was intended to bolster this Catholic revival and strengthen England's ties with Catholic Europe. অতএব আবারও ইংল্যান্ডকে সে ক্যাথলিক ধর্মের অধীনে নিয়ে আসার চেষ্টা করা হলো, যেমনটা আমার দেশে বর্তমানে চলতেছে। হ্যাঁ, যে আসতেছে সে তার মতো করে একটা আইডিয়াল প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, নাকি? জনগণের কথা কিন্তু কেউ ভাবছে বলে আমার কাছে খুব মনে হচ্ছে না খুব একটা। আলটিমেটলি জনগণ কিন্তু শিকার হচ্ছে, নাকি? সবাই যার যার মতো করে একটা আইডিয়াল প্রতিষ্ঠা করা, কিন্তু জনগণের জন্য যে একটা আইডিয়াল হবে, হ্যাঁ, সাধারণ জনগণের জন্য যে ভাববে, এরকম আইডিয়াল খুব কম মানুষই ভাবছে। তারপরে কি হলো, ম্যারিজ মেথড অফ এনফোর্সিং ক্যাথলিসিজম হাউএভার ওয়ার নটোরিয়াসলি হার্শ। তিনি খুব কঠিনভাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। হ্যাঁ, হার রেইন স দ্য পারসিকিউশন অফ প্রোটেস্ট্যান্টস লিডিং টু দ্য বার্নিং অফ নিয়ারলি 300 প্রোটেস্ট্যান্ট হেরিটিক্স। তিনি প্রোটেস্ট্যান্টদের পুড়িয়ে মারলেন, চিন্তা করে দেখো। হ্যাঁ, যারা খুব গোড়াপন্থী প্রোটেস্ট্যান্ট ছিল, প্রায় 300 জনের কাছাকাছি, সবাইকে পুড়িয়ে মারলো, ইনক্লুডিং প্রমিনেন্ট ফিগার সাচ অ্যাজ দ্য থমাস ক্র্যানমার। ওই যে থমাস ক্র্যানমার, যে হচ্ছে কি লিখেছিল, প্রোটেস্ট্যান্টদের একটা বই লিখেছিল, তাই না, দ্য বুক অফ কমন প্রেয়ার, তাই তো, তাকে পর্যন্ত পুড়িয়ে মারা হলো। দিজ অ্যাকশনস আর্নড হার দ্য নিকনেম ব্লাডি ম্যারি অ্যামং প্রোটেস্ট্যান্ট রাইটার্স অ্যান্ড ফুয়েলড অ্যান্টি ক্যাথলিক সেন্টিমেন্ট। মেরি's attempt to restore Catholicism ultimately failed to gain lasting support.
Her persecution of Protestants combined with her unpopular marriage to Philip left her isolated and unpopular. তাহলে ইংল্যান্ডে কোন ধর্মের অনুসারী বেশি ছিল যখন এই যে হেনরি এইট পরবর্তী, ক্যাথলিক না প্রোটেস্ট্যান্টের? প্রোটেস্ট্যান্ট বেশি ছিল। তাহলে ওই সময় যদি মেরি এসে এই কাজটা করতে যায় তাহলে তো অবশ্যই জনগণ মানবে না, তাই না? অতএব সে আইসোলেটেড হয়ে পড়লো, আনপপুলার হয়ে পড়লো। এতে কি হলো, হোয়েন ম্যারি ডাইড ইন 1558 লিভিং নো ইয়ার্স, তারও যদি কোনো যেহেতু পুত্র সন্তান বা মেয়ে সন্তান ছিল না, হার প্রোটেস্ট্যান্ট হাফ সিস্টার এলিজাবেথ অ্যাসেন্ডেড টু দ্য থ্রন ব্রিঙ্গিং অ্যাবাউট অ্যানাদার রিলিজিয়াস ট্রান্সফরমেশন। তাহলে দেখো আবার তাহলে এডওয়ার্ড দ্য সিক্স ছিল হচ্ছে প্রোটেস্ট্যান্ট, ম্যারি হলো ক্যাথলিক, আবার এলিজাবেথ দ্য ফার্স্ট হলো কি প্রোটেস্ট্যান্ট, আবার সে চেষ্টা করবে কি আবার রিলিজিয়াস ট্রান্সফরমেশন নিয়ে আসতে। এই স্যার হাফ সিস্টার কেন বললো এখানে? সৎ ভাই বোন না ওরা। এলিজাবেথ কে ছিল? এলিজাবেথ তাহলে হচ্ছে ম্যারি হচ্ছে ক্যাথরিন অফ আরাগনের প্রথম স্ত্রীর সন্তান নাকি, হেনরির প্রথম স্ত্রীর সন্তান। আর এডওয়ার্ড দ্য সিক্স ছিল কে? থার্ড ওয়াইফের, তাই না? হ্যাঁ, আর তাহলে এলিজাবেথ দ্য ফার্স্ট হবে কোন ওয়াইফের? সেকেন্ড ওয়াইফের। হ্যাঁ, সেকেন্ড ওয়াইফ কে ছিল? অ্যানি বলিন নাকি? এই যে অ্যানি বলিন সেকেন্ড ওয়াইফের, হিজ সেকেন্ড ওয়াইফের। তারপর সে সিংহাসনে আসলে মানে বয়স অনুসারে অটোমেটিক চলে আসছে। এই তার জন্য এলিজাবেথ আসলো। এলিজাবেথের যেহেতু বিয়ে করেনি তারও কোনো ইয়া থাকবে না, তার পরবর্তী চেঞ্জ হয়ে যায়। তাই বলছি দেখো, এলিজাবেথ ফার্স্ট অ্যাকসেশন ইন 1558 ইনিশিয়েটেড আ মোর মডারেট অ্যান্ড প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ টু রিলিজিয়ন। তিনি যেহেতু একটু এই না তিনি প্রোটেস্ট্যান্ট না তিনি ক্যাথলিক স্ট্রং মেন্টালিটির ছিলেন, বরং তিনি দুটাকে ব্যবহার করে একটা স্টেবল একটা রিলিজিয়ান তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যাতে একটা ন্যাশনাল ওয়াইজ মানুষের মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠা হয়। এক্ষেত্রে তিনি একটা বড় অবদান রেখেছিলেন। নন অ্যাজ দ্য এলিজাবেথ অ্যান্ড রিলিজিয়াস সেটেলমেন্ট। এলিজাবেথ হু হ্যাড বিন রেইজড প্রোটেস্ট্যান্ট pursued policies that aim to establish stable religious compromise. The Act of Supremacy, এটা এই অ্যাক্টের মাধ্যমে, আইনের মাধ্যমে asserted the monarch's control over the Church of England. তিনি আবার রাজাকে প্রধান করলেন, কারণ ম্যারি পোপকে প্রধান করে গেছিল। Though Elizabeth took the title Supreme Governor instead of the Supreme Head, a choice meant to placate Catholics who saw the Pope as the head of church. তাহলে তিনি এমন একটা নাম দিলেন, তিনি হয়ে গেলেন সুপ্রিম হেড, নট সুপ্রিম গভর্নর। সরি, সুপ্রিম গভর্নর নিলেন, নট সুপ্রিম হেড। কারণ সুপ্রিম হেড মানে ধর্মের প্রধান হয়ে যাচ্ছে, তিনি ধর্মের প্রধান নিলেন না, বরং তিনি চাইলেন একজন গভর্নর হিসেবে থাকতে। এতে ক্যাথলিকরাও সন্তুষ্ট হলো, প্রোটেস্ট্যান্টরাও সন্তুষ্ট হলো। হ্যাঁ, এছাড়াও দ্য অ্যাক্ট অফ ইউনিফর্মিটি রিইনস্টেটেড আ রিভাইজ ভার্সন অফ দ্য ওই যে বুক অফ কমন প্রেয়ার, এটাকেও রিভাইজ করা হলো, ব্লেন্ডিং ক্যাথলিক অ্যান্ড প্রোটেস্ট্যান্ট এলিমেন্ট টু ক্রিয়েট আ ফর্ম অফ ওয়ারশিপ দ্যাট কুড আপিল টু অ্যাজ মেনি সাবজেক্ট অ্যাজ পসিবল। মানে মূল কথা হলো তিনি নিউট্রাল একটা পর্যায়ে গ্রহণ করার মাধ্যমে সকলের কাছ থেকে মোটামুটি একটা মানে কি ভালো ফিডব্যাক পাওয়ার চেষ্টা করলেন এবং শান্তিপূর্ণ একটা ধর্ম পালনের জন্য উৎসাহিত করলেন। দিস সেটেলমেন্ট হাউএভার ওয়াজ নট এন্টায়ারলি সাকসেসফুল ইন কুয়েলিং রিলিজিয়াস টেনশন। কিন্তু প্রোটেস্ট্যান্টরা কি মেনে নেবে এটা? বলো, যে তিনি যে কোনো মানে মাঝামাঝি থাকবে? মাঝামাঝি লোককে তো আবার পছন্দ করবে না, যারা হচ্ছে গোড়াপন্থী ক্যাথলিক বা গোড়াপন্থী প্রোটেস্ট্যান্ট নাকি? এরা কি মেনে নেবে এটা? মানবে না, এরাও মানবে না। তাই বলছে এলিজাবেথ ফেস অপোজিশন ফ্রম বোথ ক্যাথলিক অ্যান্ড র্যাডিক্যাল প্রোটেস্ট্যান্ট ফ্যাকশনস। Many Catholics refused to acknowledge her authority, and Elizabeth faced persistent threats from Catholic plots, such as the Ridolfi plot and the Babington plot, often encouraged by Catholic powers like স্পেনের মতো যে সকল দেশ ছিল যারা ছিল ক্যাথলিক ধর্মের। অন্যদিকে at the same time the more extreme Puritan Protestants sought to further reform the church, advocating for a complete removal of রিমেনিং ক্যাথলিক। এখান থেকে মেনলি পিউরিটানিজমটা শুরু হয়। হ্যাঁ, এই প্রোটেস্ট্যান্টিনিজমের মধ্যে যারা পিওরভাবে ধর্মকে, ওই যে মিক্সিং ধর্ম না, তাই তো এই প্রোটেস্ট্যান্টের যে ভাগটা তারা চাইলো না যে এই ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট মিলিয়ে একটা মিক্সিং ধর্ম পালন করতে, তারা চাইলো কি প্রোটেস্ট্যান্টিনিজমকে পিওরভাবে পালন করতে, পিওর প্রোটেস্ট্যান্ট হতে হবে। সেখান থেকে হলো শুরু প্রোটেস্ট্যান্টিনিজম, পিউরিটানিজম। হ্যাঁ, তারপরে ডিসপাইট দিস চ্যালেঞ্জেস এলিজাবেথ মডারেট অ্যাপ্রোচ আলটিমেটলি প্রোভাইড আ ফাউন্ডেশন ফর রিলেটিভ স্ট্যাবিলিটি অ্যান্ড ইউনিটি। এই তো মোটামুটি এভাবেই এখানে দেখানো হয়েছে। তাহলে এটা আমি জাস্ট কি পলিটিক্যাল থিওরিটা বা পলিটিক্যাল যে হিস্ট্রি এই রিফরমেশনের এলিজাবেথ পর্যন্ত, সেটাকে এখানে দেখানো হয়েছে। কারণ এলিজাবেথ সিংহাসনে বসার আগ পর্যন্তই তো আমাদের রিফরমেশন পিরিয়ড ছিল নাকি। তারপরে মোটামুটি রেনেসাঁস পিরিয়ডটা শুরু হলো এই এলিজাবেথের পর থেকেই, এলিজাবেথ দ্য ফার্স্টের পর থেকেই। হ্যাঁ, এই আর রিফরমেশন এবং রেনেসাঁস প্রায় কাছাকাছি এবং একটার সাথে একটা লিঙ্ক আছে। হ্যাঁ, আর রেনেসাঁস পিরিয়ডের অধীনে কয়টা ইয়া পাচ্ছি আমরা?
বলো তো 3 রেনেসাঁস পিরিয়ডের অধীনে টোটাল কয়টা পাচ্ছি? 3টি। শুধু কি 3টি? বলতে পারবা? দেখো আমি এখানে পিরিয়ডিয়ান এজ আর হচ্ছে পিরিয়ডিয়ান এজ। হ্যাঁ, পিরিয়ডিয়ান এজটাকে আমরা একটু অন্যভাবে দেখার চেষ্টা করব। হ্যাঁ, দেখো আমি এটা যেভাবে তোমাদেরকে দিয়েছি সেটা যদি আমি একটু খেয়াল করি, আচ্ছা ধারাবাহিকতাটা কি বোঝা গেছে? এলিজাবেথ পর্যন্ত মানে পলিটিক্যাল হিস্ট্রিটা যেটা, কার সমস্যা ছিল বুঝতে পারছো? সমস্যাটা কার ছিল? সে কি আছো না বের হয়ে গেছো? নাই নাকি? কার সমস্যা ছিল? সে নাই ক্লাসে? আচ্ছা ভালো কথা, শুরু করাই দিয়ে হয়তো চলে গেছে। স্যার পড়ুক, আমি একটু ঘুরে আসি। হ্যাঁ, ওকে। দেখো রেনেসাঁস পিরিয়ড, এই যে এইভাবে আমরা একটু দেখার চেষ্টা করব। রেনেসাঁস পিরিয়ডের মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে 4টা, তাই না? এলিজাবেথান এজ থেকে শুরু হয়েছে, তারপর জ্যাকোবিয়ান পিরিয়ড, ক্যারোলাইন এজ এবং কমনওয়েলথ পিরিয়ড। আর বলেছিলাম কি পিরিয়ডিয়ান এজটা শুরু হয় কত সালের দিকে? 1620। 1620 থেকে। তার মানে কি এই যে ক্যারোলাইন এজের কিছু অংশ, তাই তো? মেইনলি এখানে যে জ্যাকোবিয়ান এজের কিছু অংশ থেকে শুরু হয়েছে, তারপর ক্যারোলাইন এজ, তারপর কমনওয়েলথ পিরিয়ড পর্যন্ত পুরোটাই হচ্ছে পিরিয়ডিয়ান এজ। কারণ কি এই যে এলিজাবেথের মৃত্যুর পর জ্যাকোবিয়ান এজে এসে ওই যে প্রোটেস্ট্যান্টিনিজমের যারা লোক তারা চাইলো কি যে না, আমরা আবার চাইবো প্রোটেস্ট্যান্টিনিজমটাকে পিওরভাবে প্রতিষ্ঠা করতে, ওই রকম মিক্সিং চলবে না। তখন থেকে মেইনলি এটা শুরু হয়, তারপর থেকে চলে কমনওয়েলথ পিরিয়ডের শেষ পর্যন্ত। আচ্ছা, তো রাজনৈতিক ইতিহাসটা কি বোঝা গেল? দেখো কেউ কথা বলতেছো না, না বললে আমি প্রশ্ন করতেছি, তোমরা উত্তর না দিলে হবে? জি স্যার বুঝি স্যার। হ্যাঁ, সমস্যা থাকলে বলতে হবে, আর নয় বলতে হবে স্যার বুঝেছি। আমি তো অপেক্ষা করতেছি উত্তরের। আর তারপরে তো লিটারি হিস্ট্রি তো যেগুলো আছে সেগুলো একই ধরনের, তাই না? এখানে মেইনলি কিছু বিশেষ করে এখানে লিটারি হিস্ট্রি খুব একটা নেই। এখানে থেকে যদি পরীক্ষাতে আসে, আমি যে কোশ্চেনগুলো দিয়েছি, কি কোশ্চেন দিয়েছি এখানে? ব্রড কোশ্চেন, কি ব্যাপার? আচ্ছা আমি একটু এখান থেকে দেখি। আচ্ছা, তো ব্রিফ কোশ্চেনগুলো কি সমস্যা আছে কোনো? পড়েছো কি না পড়তে পারোনি? পড়েছি, সমস্যা নেই। এই যে কথাগুলো ওখানে তো মাত্র কয়টা, 7টা না 8টা কোশ্চেন দিয়েছি নাকি ব্রিফ কোশ্চেন? আচ্ছা, আমি যেটা দেখতে চেয়েছিলাম সেটা হলো এখানে ব্রড কোশ্চেন। ব্রড কোশ্চেন 8টা সম্ভবত ব্রড। ব্রড কোশ্চেন কয়টা দিয়েছি? 2টা। এটা কি গেল? তো রেনেসাঁস চলে গেল। ব্রড 2টা, শর্ট সম্ভবত 4টা দিছেন স্যার। কিন্তু আমি রেনেসাঁসের রিফরমেশনের মধ্যে ঢুকে মানে বুঝলাম না তো। এই জন্যই তো ওটা মনে ডিলিট হয়ে গেল নাকি? শিট। একটা জিনিস দিতে গিয়ে আর একটা আউট হয়ে গেছে। আজ তো যাকে এখান থেকে দেখি। এখানে যে 2টা দেওয়া আছে, তাই না? রিফরমেশন মুভমেন্ট বলতে কি বোঝায়? এখানে ইংরেজি সাহিত্যের উপর এর প্রভাবটা কী ছিল এটা। আর এটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ ইংলিশ ড্রামা ফ্রম ইটস বিগিনিং আপ টু দ্য 16th সেঞ্চুরি। তাও এলিজাবেথের নিজের আগ পর্যন্ত এখানে যে ড্রামা ছিল, তাই না? মোরালিটি প্লে, মিস্ট্রি প্লে, এগুলো তো এসেছে নাকি? এগুলো কি পড়া হয়েছিল না? মোরালিটি প্লে কি, মিস্ট্রি প্লে কি, হ্যাঁ, মিরাকল প্লে কি, ইন্টারলুড কি, এগুলো তো পড়া ছিল। তারপরে আর্লি ট্র্যাজেডি, কমেডি, এগুলো কিসের মধ্যে পড়ছে এগুলো নিয়ে একটু দেখানো ছিল। আচ্ছা স্যার, ড্রামাটা মূলত এলিজাবেথের যে পাবো না আমরা?
হ্যাঁ, ড্রামা তো পাবা এলিজাবেথেন এজে, কিন্তু আমরা মিডল এজে কিছু ড্রামা পাইনি যেগুলো ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এখানে কি বলছে? ডেভেলপমেন্ট অফ ইংলিশ ড্রামা ফ্রম ইটস বিগিনিং আপ টু দ্য বিগিনিং অফ দ্য 16th সেঞ্চুরি। তাহলে 16th সেঞ্চুরির বিগিনিং মানে কি? এলিজাবেথেন এজে ঢুকবে? না স্যার, এর না আগে পর্যন্ত থাকবে। বিগিনিং অফ দ্য প্রথম 16th, তাহলে 16th সেঞ্চুরির বিগিনিং মানে কি? নিশ্চয়ই 1501 থেকে এরকম সময় হবে নাকি? কিন্তু আমরা এলিজাবেথেন এজ শুরু করছি কবে থেকে? 1558 থেকে, থেকে। তাই না? 1558 থেকে। হ্যাঁ, থেকে তার মানে এলিজাবেথান এইজ পূর্ববর্তী যে ড্রামার যে ডেভেলপমেন্টটা সেটা এখানে, যদিও ইম্পর্টেন্ট না এটা, এখানে প্রশ্নটা ইম্পর্টেন্টটা হচ্ছে প্রথমটাই। যদিও এখান থেকে কোশ্চেনের সংখ্যা খুব কম আসে, মেনলি শর্ট কোশ্চেনই আসে, ব্রড কোশ্চেন খুব একটা দেখা যায় না। তারপরে একটু পড়ে নিও, বলা যাচ্ছে না বাই চান্স যদি এদিক ওদিক হয়ে যায়, কারণ প্রায়ই দেখা যাচ্ছে যে ভিন্ন মাত্রার কোশ্চেন আসছে। হ্যাঁ, এই জন্য একটু খেয়াল করবা, এই জন্য দিয়েছি। রিফরমেশন পিরিয়ড তোমরা বাদও দিতে পারো, আমি তো বলেছি বাদ দিলেও কোনো সমস্যা না, এটা বাদও দিতে পারো। কিন্তু এলিজাবেথান এইজটা খুবই গুরুত্বপূর্ণ, ওখান থেকে মোটামুটি কোশ্চেন আসেই যেহেতু, ওখান থেকে একটু বেশি করে গুরুত্ব দিবা, কিন্তু ধারাবাহিকতা রক্ষা করার জন্য একটু পড়লে ভালো হয়। আচ্ছা, তো এটা গেল। এখন তোমাদের সমস্যা কী কী আছে বলো তারপর। তাহলে এই জব চর্চার নিয়ে সমস্যা নেই, এতটা তো দেখা গেল। রিফরমেশন পিরিয়ডের শীটটা তো একটু পড়াই দিলাম, ওটা কি ইয়াটাও পড়াই দেওয়া লাগবে, ওর যে ইয়া অংশটুকু? স্যার পড়ালে ভালো হয়। মানে লিটারি অংশটুকু পড়াই দিব? স্যার দিলে ভালোই হয়, ওয়ার্ডগুলো একটু কঠিন কঠিন। আচ্ছা, না সাহিত্যের ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো তোমাকে তো মানতেই হবে নাকি? এইটুকুর মধ্যে কোনটা কঠিন শব্দ আছে এই জায়গায়? আচ্ছা, আমি একটু দেখি। কঠিন শব্দ বলতে এই পর্যন্ত কঠিন শব্দ কোনটা এখানে বলো? ভার্নাকুলার। আর স্যার ইন্ট্রোডাকশনে খুব একটা নাই। আচ্ছা, তাহলে গেল, বুঝলাম ইন্ট্রোডাকশন তোমরা বুঝেছো নাকি? স্যার যে পলিটিক্যাল টেক্সট। হ্যাঁ, এই শব্দগুলো কি আমরা হিস্ট্রি পড়ার সময় পড়ি না? এগুলো আসেনি? জি স্যার, কিন্তু শব্দগুলো আসলে মনে থাকে না সবগুলো। মনে থাকার মতো তো পড়া হয়নি, এই জন্য তো মনে থাকবে না। আমি যে একবার পড়িয়েছি, তারপরে কি তোমরা কখনো এটা পড়েছো নিজের জন্য যে আমি একটু পড়ে নিই? মানে তোমাদের পড়া দেখলে মনে হয় পড়া হচ্ছে আমার, তোমাদের না। পড়া হচ্ছে কি স্যার একবার পড়িয়ে দেবে আর তোমাদের 10 বার পড়তে হবে, ঠিক আছে? কিন্তু স্যার যেখানে থাকে তোমরাও সেখানে থাকো, স্যারও বন্ধ করলে তোমরাও বন্ধ করে দাও, এটা হচ্ছে প্রবলেম। বুঝতে পারছো? স্যার কি সারা বছর ধরে তোমাদের সাথে পড়বে বা পড়াবে, তুমি ভুলে গেলে আবার পড়াই দিবে, এরকমটা ব্যাপার কখনো ঘটবে? বা তুমি যদি টিচার হও, তুমি মনে করো একটা বাচ্চাকে পড়াও, তুমি কি বারবার পড়াই দিবে একই জিনিস তাকে? বলো তো। নাকি স্টুডেন্টকে বলবে যে তুমি এটা আমি একবার বোঝাই দিব, তোমাকে বারবার এটা করতে হবে? বলো। তোমাদের পড়া পড়তে পড়তে আমারই পড়া হয়ে যায়, তোমাদের হয় কিনা আমার ঠিক জানা নেই, আমারই পড়া হয় ভালো। আচ্ছা, তো ঠিক আছে, আমি পড়াই দিচ্ছি, সেটা সমস্যা না। কিন্তু যাই হোক, তাহলে হচ্ছে দেখো, আর আরেকটা বিষয় হলো, আমি তোমাদের দেখেছি যে তোমরা যতটুকুতে আমাকে মেসেজ দাও স্যার এই ওয়ার্ড মিনিংটা কি, ততক্ষণে তোমরা কি গুগলে সার্চ দিয়ে ওয়ার্ড মিনিংটা কি জানা যায় না? মনে করো এইটুকু পড়তে গিয়ে তোমরা দুটা ওয়ার্ড পেয়েছো নতুন, হ্যাঁ, যে নতুন দুটা, এটা একটা আর এটা একটা। আমার মনে হয় এই শব্দটা আমরা আগেও পেয়েছি, বা এই শব্দগুলো পেয়েছি। এখন এই শব্দগুলোর মিনিং এখন কি করবা, কি করা উচিত তোমাদের বলো? রেখে দিব না একটু ডিকশনারিটা ঘাটবো? কি ঘাটার দরকার আছে? জি স্যার। তাহলে দুটা ওয়ার্ড খুঁজতে তো বেশি লাগবে না। তাহলে কে খুঁজেছো আমাকে একটু বলো, স্যার এটা পড়তে গিয়ে আমি এই ওয়ার্ড দুটা যে জেনেছি, বলো তো কে আছো সে, যে স্যার আমি এটা পড়তে গিয়ে খুব কঠিন মনে হলো। বলে এইটুকুর ভিতরে আমরা দুটা ওয়ার্ড নতুন পেতে পারি। তুমি যত করবে, এখনও আমরা পড়তে গেলে নতুন ওয়ার্ড পাই, তাতে কোনো আপত্তি নাই, নতুন ওয়ার্ড আসতেই পারে। কিন্তু এই দুটা ওয়ার্ডের মিনিং কি কে বলতে পারবে, যে স্যার আমি দেখেছি? দেখেছি স্যার কিছু কিছু। আচ্ছা, কিছু কিছু, তাহলে এই দুটা ওয়ার্ড কি কেউ দেখোনি মনে হয় নাকি? না, এটা স্যার
বলো, আমি জানতে স্যার চাই। বার্নিং দেখেছি স্যার, যেগুলো পারি না দেখেছি, সেগুলো তো দেখে নিয়ে মিনিং বুঝে নিতে হয়, না হলে তো বোঝা যায় না। হ্যাঁ, তাহলে যদি এইটুকুর ভিতরে এই দুটো ওয়ার্ডের জন্য যদি সমস্যা হয় তাহলে আমাকে দেখে নিতে হবে। তাহলে এইটার মানেটা কি? হ্যাঁ, পলিমিক্যাল বলতে কি বোঝাতে চাচ্ছে বলো? বিতর্কমূলক। হ্যাঁ, বিতর্কমূলক। তো বলছি দেখো, এক্সপ্রেসিং অর কনস্টিটিউটিং আ স্ট্রং ক্রিটিক্যাল অ্যাটাক অন অর কন্ট্রোভার্সিয়াল অপিনিয়ন অ্যাবাউট সামওয়ান অর সামথিং, মানে কি যখন এই যে ধর্মীয় একটা দ্বন্দ্ব চললো ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদের মধ্যে, তখন কি হবে? তাহলে নিশ্চয়ই যেমন আমাদের আছে না বিভিন্ন ধর্মের মধ্যেও কি ফ্র্যাকশন আছে না? ইসলাম ধর্মে কি গ্রুপ আছে না, বেশ কিছু আছে কি না? শিয়া সুন্নি আছে কি না? বা জি স্যার আছে, আরো কি আছে স্যার, আরো কিছু জি ভাগ স্যার আছে। এগুলি আছে। তাহলে আহলে সুন্নাত এরকম অনেকগুলো আছে। নিজেদের ভিতরে কি দ্বন্দ্ব নাই এবং একজন আরেকজনের জন্য বিপরীতমুখী তকমা দেয় দেয় না বলতো? দেয়। হ্যাঁ স্যার দেয়। কেউ একভাবে নামাজ পড়ে আর একজন আরেকভাবে নামাজ পড়তে হবে, ওরা বলে এইভাবে নামাজ পড়তে হবে, এইভাবে ইয়ে করতে হবে, ওইভাবে ইয়ে করতে হবে, কত কিছু দেয়। এগুলো হচ্ছে কি এই পলিমিক্যাল টেক্সট, মানে এক মনোভাবের মানুষকে আঘাত করার জন্য আরেক ধরনের চিন্তাভাবনা তুলে যে সকল টেক্সটগুলোকে ব্যবহার করা হয় সেইগুলোকে। তাহলে এগুলো কি হলো? সাহিত্যের অংশ হয়ে গেল, কারণ সাহিত্যের মাধ্যম দিয়েই তো তারা অন্যজনকে আঘাত করবে, অন্যের বিরুদ্ধে কথা বলবে, তাই না? তাই বলছে দ্য পিরিয়ড স আ সার্জ ইন লিটারি প্রোডাকশন পার্টিকুলারলি রিলিজিয়াস অ্যান্ড পলিমিক্যাল টেক্সট দ্যাট চ্যালেঞ্জ দ্য স্ট্যাটাস কুয়ো। অ্যান্ড স্ট্যাটাস কুয়ো মানে কি বলতো? স্থিরাবস্থা, মানে স্থিতাবস্থা, যেটা যে একটা জিনিস চলছে তো চলবেই না। যেমন আমাদের একটা অবস্থা হলো যেটা আওয়ামী লীগ সরকার 15 বছর ধরে শাসন করেছে, এইটাকে মনে একটা স্ট্যাটাস কুয়ো বলতেছে, হ্যাঁ, যে এই অবস্থায় আর কতদিন মানে ধরে চলবে, এটাকে কি করতে হবে? আমাদের ভাঙতে হবে, ভেঙে নতুন কিছু সৃষ্টি করতে হবে, হ্যাঁ, এরকম আর কি। অ্যান্ড এনকারেজ গ্রেটার পার্সোনাল এনগেজমেন্ট উইথ ফেথ। দিস লিটারারি মুভমেন্ট কোইনসাইড উইথ দ্য রাইজ অফ প্রিন্টিং প্রেস। কোইনসাইড মানে কি? একই সাথে ঘটা। একটা জিনিস ভাবো, যদি প্রিন্টিং প্রেস আবিষ্কৃত না হতো তাহলে সাহিত্যকর্ম কি এত বিস্তৃত হতে পারতো এত সহজে? বলো তো। না স্যার, সীমাবদ্ধ থাকতো, সীমাবদ্ধ থাকতো, যেখানে কারণ হতো কি সেখানেই থাকতো। দ্রুত সেটা থেকে তো জনগণের মাধ্যমে ছড়ানো যেত না। অতএব সাহিত্যকর্মে যেহেতু প্রিন্টিং প্রেস হেল্প করেছে, এর মাধ্যম দিয়ে এই লিটারি মুভমেন্টটা আরও বেশি জোরালো হয়ে গেছে। কারণ কি? হুইচ অ্যালাউড ফর দ্য ওয়াইড স্প্রেড ডিস্ট্রিবিউশন অফ লিটারেচার অ্যান্ড প্রমোটেড লিটারেসি অ্যামং দ্য জেনারেল পপুলেস। বিশেষ করে বাইবেল ট্রান্সলেট করা হয়েছে মনে করো ইংরেজিতে। এখন যদি সেই বাইবেলটাকে আমরা দ্রুত কপি না করতে পারি তাহলে সকল জনগণের কাছে কি পৌঁছানো যাবে? বলো, দ্রুত। আর দ্রুত পৌঁছাতে না পারলে কি আমার আন্দোলন জোরালো হবে? হবে না। তাই বলতেছে এই প্রিন্টিং প্রেসের আবিষ্কারও এই লিটারি মুভমেন্টের প্রায় সাথে সাথে ঘটার কারণে এইটা আরও বেশি ওয়াইড স্প্রেড হয়েছে। দ্য লিটারি ফিচার অফ দ্য রিফরমেশন পিরিয়ড ইনক্লুড আ স্ট্রং ফোকাস অন রিলিজিয়াস থিমস অ্যান্ড এমফাসাইজ অন ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ। এই ভার্নাকুলারটা কি এবার বলো? দেশীয়, আঞ্চলিক, স্থানীয়। যেটা হচ্ছে জনগণের ভাষা, যেটা আমরা বলছি কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ, তাই না? কলোকিয়াল যেটা কমন পিপলের ভাষা, যেটা দিয়ে কমন ভাষায় মানুষ বুঝতে পারে। বিশেষ করে তাহলে এই সময়ে যে সকল রিলিজিয়াস রাইটিংগুলো হয়েছে সেখানে কমন ল্যাঙ্গুয়েজকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যাতে জনগণ বুঝতে পারে। অ্যান্ড আ গ্রোথ ইন ডাইডাক্টিসিজম। ডাইডাক্টিসিজম শব্দের সাথে নিশ্চয়ই পরিচিত আছি আমরা, মানে কি? বুদ্ধিভিত্তিক আলোচনা, তাই তো, মোরাল বিষয়ক আলোচনা। অ্যান্ড আ পুশ টুয়ার্ডস ইন্ডিভিজুয়াল ইন্টারপ্রিটেশন, অল অফ হুইচ ইনফ্লুয়েন্স দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ প্রোজ অ্যান্ড পোয়েট্রি। অতএব এই সব কিছুই কী করেছে? সেই সময়ের ইংলিশ প্রোজ এবং পোয়েট্রির উত্থানে যথেষ্ট অবদান রেখেছে। তাহলে যেহেতু রিফরমেশন পিরিয়ড, তার মানে বুঝতে হবে এই সময়ে যত লেখা হয়েছে অধিকাংশই রিলিজিয়াস থিমস নিয়ে লেখা হয়েছে। এবং কেউ কেউ বাইবেল ট্রান্সলেট করেছে। বাইবেল ট্রান্সলেশন করেছে কে প্রথম বলো তো? জন উইক্লিফ। জন উইক্লিফ। তারপরে আর কেউ করেছে? উইলিয়াম টিন্ডেল। হ্যাঁ, উইলিয়াম টিন্ডেল। সে কি তারপরে আর কেউ করেছে? প্রচুর কয়েকবার মোটামুটি ট্রান্সলেট হয়েছে এবং বিশেষ করে কিং জেমস ভার্সন যেটা বলা হচ্ছে, হ্যাঁ, এটাও কিন্তু বিশেষ। আচ্ছা, কেটে গেল? জি স্যার। ওকে। তাই বলছে দেখো, আর ডিফাইনিং ফিচার অফ দ্য রিফরমেশন ইন ইংলিশ লিটারেচার ওয়াজ হিজ ডিপলি রিলিজিয়াস ক্যারেক্টার। হ্যাঁ, দ্য রিলিজিয়াস রিফরমেশন সুইপিং অ্যাক্রস ইউরোপ ইনিশিয়েটেড বাই ফিগার্স লাইক মার্টিন লুথার। হ্যাঁ, এই যে মার্টিন লুথার কথা এসছে। এনকারেজ আর ডাইরেক্ট এনগেজমেন্ট উইথ দ্য বাইবেল, যেখানকার সাহিত্যকর্মগুলো সরাসরি
বিবলিক্যাল অবস্থান থেকে নেওয়া। ইন ইংল্যান্ড দ্য কল ফর রিলিজিয়াস রিফর্ম ফাউন্ড ইটস ভয়েস ইন লিটারি ওয়ার্কস। অতএব ইংল্যান্ডে যে রিলিজিয়াস রিফর্মটা করা হচ্ছে তার অধিকাংশ সাহিত্যকর্ম বাইবেল ভিত্তিক করা হয়েছে, হ্যাঁ, পার্টিকুলারলি থ্রু দ্য ট্রান্সলেশন অফ দ্য বাইবেল ইন্টু ইংলিশ। প্রায়র টু দিস পিরিয়ড দ্য বাইবেল ওয়াজ মোস্টলি অ্যাভেলেবল অনলি ইন ল্যাটিন হুইচ লিমিটেড ইটস অ্যাক্সেসিবিলিটি টু দ্য ক্লার্জি অ্যান্ড এডুকেটেড এলিট। তাহলে বাইবেলটা শুধুমাত্র এই শিক্ষিত সমাজের মানুষটা পড়তে পারতো। কিন্তু রিফর্মার্স লাইক উইলিয়াম টিন্ডেল argued that everyone should have access to the scriptures in their own language. In 1564, Tyndale published an English translation of the New Testament, which later became the basis for many subsequent translations of the Bible, including the influential King James Version 1611. তার মানে কি, ওদিকে জন উইক্লিফ ট্রান্সলেট করলো, তারপরে উইলিয়াম টিন্ডেল করলো, তারপরে আবার তার উপর ভিত্তি করে জেমস ভার্সন মানে কিং জেমস দ্য ফার্স্ট, তিনিও একটা ভার্সন বার করেছিলেন। Tyndale's translation was revolutionary not only in its accessibility but also in its language, which was straightforward and aimed at ordinary people rather than scholar of clergy. তার মানে তিনি যখন এটাকে ট্রান্সলেট করতে গেলেন তখন মাথায় রাখলেন যে এটা কমন পিপলদের জন্য হবে, কোনো বিদ্বান ব্যক্তির জন্য না। এই জন্য তিনি কমন ল্যাঙ্গুয়েজ বা ওই যে ভার্নাকুলার যে ল্যাঙ্গুয়েজ সেটা তিনি ইউজ করলেন। The wide dissemination of the English Bible encouraged personal encouragement with scripture and laid the foundation for national identity grounded in common language. Tyndale's influence on English prose style was profound. তার মানে তিনি যে বাইবেল ট্রান্সলেট করলেন এই কারণে কি হলো, প্রোজের যে ইউজ মোটামুটি এখানে শুরু হলো। As his use of clear idiomatic English resonated with readers and was later echoed by authors such as Thomas Cranmer and John Milton. ওই যে থমাস ক্র্যানমার যেটা আমরা পেলাম যে তিনি বুক অফ কমন পেয়ার বইটা লিখেছিলেন এই বাইবেলের উপর ভিত্তি করেই বাইবেল। এছাড়া জন মিল্টনের যে আমরা প্যারাডাইস লস্ট পাচ্ছি, প্যারাডাইস রিগেন পাচ্ছি, তাই তো, স্যামসন অ্যাগনিস্ট পাচ্ছি, এই সব কিছুই কিন্তু বাইবেল ট্রান্সলেট হওয়ার পরেই তারা বাইবেল পড়েই এই সাহিত্যকর্মগুলো রচনা করেছে। কারণ আমরা জন মিল্টনকে পাচ্ছি বিশেষ করে পিউরিটানিজে, তার যতগুলো রাইটিং আছে সবগুলোই দেখবা যে সব এই বাইবেল কেন্দ্রিক বা বাইবেল থেকে নেওয়া ঘটনা থেকে, হ্যাঁ। এমনকি যে আমরা স্যামসন অ্যাগনিস্ট পাচ্ছি বা হচ্ছে প্যারাডাইস রিগেইন পাচ্ছি, প্যারাডাইস রিগেইন মানে জিজাস ক্রাইস্টের সময় থেকে, আর প্যারাডাইস লস্ট পাচ্ছি আমরা অ্যাডাম অ্যান্ড ইভের পতনের সময় থেকে। অতএব সবগুলো বিবলিক্যাল স্টোরি এই সময়ে। তারপর হচ্ছে দ্য ইনফ্লুয়েন্স অফ পলিমিক্যাল অ্যান্ড ডাইডাক্টিক রাইটিং। অতএব সেই সময়ে দ্য রিফরমেশন এরা ওয়াজ মার্কড বাই ইন্টেন্স রিলিজিয়াস ডিবেটস, হ্যাঁ, যে কোনটা ভালো, ক্যাথলিক না প্রোটেস্ট্যান্ট, কোনটাকে আমরা, এই ধরনের রিলিজিয়াস ডিবেট বা পলিমিক্যাল যে রাইটিং এগুলো ব্যাপক পরিমাণে ছড়িয়ে পড়ে। অ্যান্ড লিটারেচার বিকাম আ প্রাইমারি টুল ফর অ্যাডভান্সিং অ্যান্ড ডিফেন্ডিং রিলিজিয়াস ভিউজ। তার মানে দুই দল লিখতেছে, প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক, সবাই লেখনির মাধ্যম দিয়ে তাদের তত্ত্ব কিন্তু তুলে ধরছে। অতএব এখানে সাহিত্য দেখো, এখানে কিন্তু অন্যান্য সাহিত্যকর্ম নেই, এই রিফরমেশন পিরিয়ডে কিন্তু অন্য কোনো সাহিত্যকর্ম পাবো না আমরা, হ্যাঁ, যেমনটা আমরা এলিজাবেথে নিজে পাচ্ছি। এখানে যা পাবো সব এই ধর্মকেন্দ্রিক, হ্যাঁ। Writer used polemical writing or writing aimed at persuading or arguing against specific ideas to spread Protestant ideals and counter the Catholic Church teaching. তাহলে একদিকে প্রোটেস্ট্যান্ট আইডিয়াল প্রচার করা এবং ক্যাথলিকদেরকে কাউন্টার করা, তাই তো, প্রতিবাদ করা, প্রতিরোধ করা, এই হচ্ছে তাদের লেখনির প্রধান সোর্স। The political implication of the Reformation also found expression in polemical works as authors and preachers sought to sway public opinion and gain support for various reform movement. তাহলে কি হচ্ছে, তারাও চাচ্ছে, যারা অথর বা যারা প্রিচার, তারা চাচ্ছে কি জনগণের যে অপিনিয়ন, মতামতকে নিজের দিকে নিয়ে আসতে, হ্যাঁ, সোয়ে মানে কি টেনে নিজের সাইডে নিয়ে আসা, অ্যান্ড গেইন সাপোর্ট ফর ভেরিয়াস রিফর্ম মুভমেন্টস, হ্যাঁ। অ্যামং দ্য মোস্ট ফেমাস এক্সাম্পল অফ রিফরমেশন এরা যেটা হচ্ছে পলিমিক্স ইজ বুক অফ মার্টায়ার্স বাই জন ফক্স। Fox's work recounted the suffering of Protestant martyrs under the Catholic Church and especially under the reign of Queen Mary the First. ওই যে ওদের আন্ডারে যারা শহীদ হয়েছে, বিশেষ করে ধর্মের জন্য যারা মারা গেছে, তাদেরকে তিনি শহীদ হিসাবে, হ্যাঁ, মানে কি বলবো, একটা টাইটেল দিয়ে তিনি বই লিখেছেন, হ্যাঁ, who attempted to restore Catholicism. This work was both a religious and political tool, helping to shape public opinion against Catholicism and celebrating Protestant endurance and faith. The Book of Martyrs became one of the most widely read book in England, second only to Bible. তাহলে বাইবেল পরবর্তী, তাহলে বাইবেল বেশি পড়ছে, তারপরেই যে বইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়েছে সেটা হচ্ছে দ্য বুক অফ মার্টার্স, অ্যান্ড ইট কন্ট্রিবিউটেড টু দ্য গ্রোয়িং পারসেপশন অফ প্রোটেস্ট্যান্টিজম অ্যাজ আ হিরোইক স্ট্রাগল ফর ট্রুথ অ্যান্ড এগেইনস্ট অপারেশন। মানে ব্যাপক পরিমাণে ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট ব্যাপক যুদ্ধ হয়েছে। আমরা তো যদি একটু ইমেজ দেখে আসি তাহলে আরও বুঝতে সুবিধা হবে। দেখো,
ইন ইংল্যান্ড। এই যে দেখো এখানে যদি তোমরা একটু দেখো, এই যে কিভাবে মারামারি হয়েছে দেখো, এই যে মারামারি চলতেছে, হ্যাঁ এই যে মানে ধর্মের জন্য, এই যে দেখো পুড়িয়ে মারা হয়েছে, মানে এইভাবে যেমনটা আমাদের দেশে হয়েছে না, এই যে দেখো সব এখানে শুধু ধর্মকে একটা প্রতিষ্ঠা করার জন্য দেখো, হ্যাঁ সিভিল ওয়ার যেটা বলা হচ্ছে, হ্যাঁ এগুলো কিন্তু হয়েছে। এই যে এখানে দেখো বিশেষ করে দেখাচ্ছে এই যে ব্যাপক পরিমাণে যুদ্ধ হচ্ছে, যুদ্ধের ছবি কিন্তু এখানে আঁকানো হয়েছে, সেগুলো একটু দেখিয়েছে, হ্যাঁ পেইন্টিংসের মাধ্যমে। এই যে আগুন নিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ এই যে দেখো, মানে কি বলবো আর কিছু বলার নাই, সেগুলো এখনও চলতেছে, এখনও চলছে। ধর্ম রাজনৈতিক ক্ষমতার একটা বড় উৎস হিসেবে কাজ করছে সব সময়। আচ্ছা তো যাক, তাহলে কোথায় ছিলাম, এরপর কি হচ্ছে দেখো, পলিমিক্যাল রাইটিং এনকারেজ রিডার্স টু এনগেজ ক্রিটিক্যালি উইথ রিলিজিয়াস আইডিয়াস অ্যান্ড টু কনসিডার দ্য কনসিকুয়েন্স অফ রিলিজিয়াস অ্যান্ড পলিটিক্যাল অ্যাফিলিয়েশন। হ্যাঁ এরপর হচ্ছে দ্য রাইজ অফ ভার্নাকুলার লিটারেচার, তাহলে এটাও একটা রিফরমেশনের প্রভাব। একদিকে হলো কি বিবলিক্যাল, হ্যাঁ পলিমিক্যাল রাইটিং, অথবা আরেকটা হচ্ছে কি বিবলিক্যাল ট্রান্সলেশন বা রিলিজিয়াস থিমস, এগুলো হচ্ছে কি সাহিত্যের ক্ষেত্রে প্রভাব। তাহলে এছাড়া তার অন্য কোনো সাহিত্যকর্ম এই সময় ছিল না, ছিল বলো রিফরমেশন পিরিয়ডে অন্য কোনো সাহিত্যকর্ম এসেছে? হ্যাঁ এইগুলোই সব এই ধর্মকেন্দ্রিক। এই লেখাগুলো তো পরে এলিজাবেথন এসে লেখে। কোনটা? 64 সালে দ্য মার্টিয়ার, ওই যে ফক্স উনি লিখছেন। হ্যাঁ এখন সবাই তো আর হঠাৎ করে থেমে যায়নি, থেমে গেছে যেটা এই শেষ মানে তারা থেমে গেছে না, পরবর্তী এজে যখন এসেছে তখনও তারা লেখা চালিয়ে গেছে। যেমন শেক্সপিয়ার কোন কোন এজে তিনি লেখা লিখছেন বলো? তিনি কি শুধু এলিজাবেথন এজে লিখছে? না, তারপরে জ্যাকোবিয়ান এজে লিখছে। হ্যাঁ তেমনি ভাবে ফ্রান্সিস বেকন, ও তো 3টা এজেরও লিখছে, এলিজাবেথনেও লিখছে, জ্যাকোবিয়ানেও ছিল, ক্যারোলাইন এজেও ছিল সে। ঠিক আছে, অতএব এটা তো বলা যাবে না, মানে প্রভাবটা মোটামুটি পরবর্তী এজে গিয়ে হয়তো অন্য ধরনের লেখালেখি তিনি শুরু করেছেন। এটা তা বলছে দেখো ডাইডাকটিসিজম অ্যান্ড মোরাল ইনস্ট্রাকশন, রাইটিংয়ের অংশ যেটা আমরা পাচ্ছি, যেহেতু আমরা লিটারারি হিস্ট্রি পড়তেছি এখানে, তার লিটারেচারের উপরে কীভাবে প্রভাব ছিল। দ্য রিফরমেশন পিরিয়ড স আ সার্চ ইন ডাইডাকটিক লিটারেচার হুইচ ওয়ার্কস ডিজাইন নট অনলি টু এন্টারটেন বাট অলসো টু ইনস্ট্রাক্ট রিডার ইন ম্যাটার্স অফ ফেইথ অ্যান্ড মোরাল কন্ডাক্ট। হ্যাঁ দিস পিরিয়ড মার্কড আ সিগনিফিক্যান্ট শিফট টুয়ার্ডস লিটারেচার দ্যাট ওয়াজ এক্সপ্লিসিটলি এডুকেশনাল, reflecting the reformers' emphasis on personal responsibility and in understanding and living according to Christian teaching. দেখো sermons, religious tracts and moral treatises were produced in large quantities, মানে সব কিছু ধর্মভিত্তিক দেখো, হ্যাঁ aiming to educate the laity on Protestant doctrine, laity মানে common people, হ্যাঁ and the correct interpretation of the Bible, বাইবেলকে কীভাবে কারেক্টলি উপস্থাপন করা যায়। An example of didactic literature from this period is the poetry of Sir Philip Sidney, ওই যে ফিলিপ সিডনি, এডমান্ড স্পেন্সার, এরাও কিন্তু এলিজাবেথ নিজেও লিখছে, কিন্তু তারা তো তার আগে রিফরমেশন পিরিয়ডে ছিল। হু ইন্টিগ্রেটেড প্রোটেস্ট্যান্ট ভ্যালুজ অ্যান্ড আইডিয়ালস ইনটু দেয়ার ওয়ার্কস। সিডনিস অ্যান্ড অ্যাপোলজি ফর পোয়েট্রি রিটেন এত সালে আর গুড ফর দ্য মোরাল অ্যান্ড এডুকেশনাল ভ্যালু অফ লিটারেচার, অ্যাসার্টিং দ্যাট পোয়েট্রি ইন পার্টিকুলার কুড লিড রিডার্স টুয়ার্ডস ভার্চুয়াস বিহেভিয়ার। এডমান্ড স্পেন্সার অন্যদিকে এপিক পোয়েম লাইক দ্য ফেয়ারি কুইন, এটা তিনি এলিজাবেথ নিজে লিখছে, রিফরমেশনের প্রভাব তার উপরে ছিল। উইথ ইটস অ্যালেগরিক্যাল ফিগার্স অ্যান্ড থিমস reflects Protestant ideals and promotes the moral virtue of holiness, temperance and chastity among others. মানে মূল কথা হলো এখানকার রাইটিংয়েরগুলোর মূল উদ্দেশ্য ছিল ভার্চুকে তুলে ধরা, বিশেষ মূল্যবোধ বা হচ্ছে গুণগুলোকে তুলে ধরা। দো প্রাইমারি অ্যান্ড অ্যাডভেঞ্চার এপিক, যদিও এই যে ফেয়ারি কুইন এটা একটা অ্যাডভেঞ্চার এপিক, তারপরেও কি হচ্ছে স্পেন্সার ওয়ার্ক সার্ভ অ্যাজ আ ফর্ম অফ মোরাল ইনস্ট্রাকশন, এম্বডিং দ্য বিলিফ অ্যান্ড দ্যাট লিটারেচার কুড গাইড রিডার্স টুয়ার্ডস অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ ভার্চুয়াস অ্যান্ড গডলি বিহেভিয়ার। যে সাহিত্য পড়ার মাধ্যমে সেখানে দেখানো হয়েছে যে নাইটের কথা বলা হয়েছে, সে নাইট ধর্মকে উপস্থাপন করতেছে, তারপরে সে হচ্ছে মনস্টার বা হচ্ছে যারা রিলিজিয়াস ফেইথের বিরুদ্ধে তাদেরকে সে কীভাবে যুদ্ধ করে ধ্বংস করতেছে, এই রকমভাবেই কিন্তু তুলে ধরা হয়েছে। মানে মূল কথা হলো সব কিছুই ওই মোরালিটি এবং রিলিজিয়াস কেন্দ্রিক ব্যাপার। এরপর হচ্ছে দ্য ইমার্জেন্স অফ ইন্ডিভিজুয়ালিজম বা ইন্টারপ্রিটেশন অ্যান্ড হিউম্যানিজম, যেটা হচ্ছে রিফরমেশনের একটা বড় উত্থান, যেখানে দেখানো হয়েছে যে কোনো অ্যারিস্টোক্রেসি মানুষের জন্য না, বা হচ্ছে কোনো একক রাজা বাদশার জন্য না, বরং কমন পিপলদের জন্য ধর্ম হতে হবে, সাহিত্য হতে হবে। হ্যাঁ
তাই বলছে দেখো, দ্য রিফরমেশন ওয়াজ ক্যারেক্টারাইজড বাই অ্যান এমফেসাইজ অন দ্য ইন্ডিভিজুয়ালস ডিরেক্ট রিলেশনশিপ উইথ গড, হুইচ ইন টার্ন ইনফ্লুয়েন্স লিটারি থিমস অ্যান্ড structures. Writers explored complex themes of faith, salvation, human responsibility, often grappling with questions of free will and moral choice. হ্যাঁ, যেখানে তারা দেখিয়েছে যে একজন ইন্ডিভিজুয়াল গডের সাথে রিলেশনশিপ হবে, তার মাঝখানে কোনো মিডিয়াম থাকতে পারে না, তাই তো? যে আমরা মনে করি চার্চ হচ্ছে গড এবং কমন পিপলদের মধ্যে যোগাযোগের একজন মাধ্যম, এবং এখানকার পোপ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ গড, আর হচ্ছে প্রিস্টরা হচ্ছে এখানে গডকে জনগণের কাছে রিপ্রেজেন্ট করছে। কিন্তু রিফরমেশন পিরিয়ডে এসে যারা স্কলার ছিল তারা বলতে শুরু করলো যে গডের সাথে রিলেশনশিপ হবে একজন ব্যক্তির সরাসরি, এখানে কোনো মাধ্যম কাজ করতে পারে না, কারণ যারা মাধ্যম হিসাবে কাজ করে তারা ওই ক্ষমতাটাকে ইউজ করে ব্যবহার করে পার্সোনাল গেইন তারা অর্জন করতেছে। হ্যাঁ, তারপর দিস ফোকাস অন ইন্ডিভিজুয়াল ইন্টারপ্রিটেশন ওয়াজ পার্টলি ইন্সপায়ার্ড বাই দ্য রেনেসাঁস হিউম্যানিস্ট মুভমেন্ট, হুইচ এমফাসাইজ দ্য ইম্পর্টেন্স অফ পার্সোনাল এজেন্সি অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং। বিশেষ করে দেখো হিউম্যানিস্ট রাইটার লাইক স্যার থমাস মুর অ্যান্ড লেটার থিঙ্কার্স লাইক জন মিল্টন ওয়ার ড্রন টু দ্য আইডিয়া অফ এক্সপ্লোরিং হিউম্যান ফ্রিডম অ্যান্ড মোরাল চয়েস ইন দেয়ার ওয়ার্কস, যেমন হচ্ছে মিল্টনস প্যারাডাইস লস্ট, দো রিটেন আফটার দ্য রিফরমেশন পিরিয়ড। হ্যাঁ, সব কিছুতে রিফরমেশন পিরিয়ডে লেখা হয়েছে তা নয়, বরং রিফরমেশন পিরিয়ডের যে সকল প্রভাব সেগুলো পরবর্তী এই যে রাইটারদের উপরে গিয়ে পড়েছে। এই কারণে তারা কি করেছে, পিউরিটানিজমের অধীনে তারা ইন্ডিভিজুয়ালিজম মানে মানুষের ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ এগুলোকে তুলে ধরেছে। যে এমবডিজ ম্যানি অফ দ্য ইন্টেলেকচুয়াল কারেন্টস দ্যাট এমার্জ ডিউরিং ইট। দ্য এপিক এক্সপ্লোর দ্য ফল অফ হিউম্যানিটি অ্যান্ড দ্য থিমস অফ ফ্রি উইল অ্যান্ড অবিডিয়েন্স, রিফ্লেক্টিং দ্য রিফরমেশন এমফাসাইজ অন পার্সোনাল অ্যাকাউন্টেবিলিটি ইন ম্যাটার্স অফ ফেথ। হ্যাঁ, যে যার যা বিশ্বাস সে সেইভাবে চলবে, তাই তো? এতে যদি কেউ ধর্মীয় বিশ্বাস হারায়, এতে যদি কেউ অপরাধ করে তাহলে সেটা তার পার্সোনাল ব্যাপার, সেখানে তাকে শাস্তি বোধ করতে হবে, আর যে যদি কেউ ধর্ম পালন করে তাহলে সে উপকার পাবে। এরকম সেন্সগুলো মেইনলি দেখানো হয়েছে। মিল্টনস ওয়ার্ক ডেমনস্ট্রেট দ্য লাস্টিং ইম্প্যাক্ট অফ রিফরমেশন আইডিয়াস অন ইংলিশ লিটারেচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কন্টিনিউড টেনশন বিটুইন রিলিজিয়াস বিলিফ অ্যান্ড হিউম্যানিস্ট আইডিয়ালস। হ্যাঁ, দেখো এইখানে যতটুকু আমরা পড়লাম, এখানে কি ধর্ম ছাড়ার অন্য কোনো কথা আছে? বলো। মনে হচ্ছে সাহিত্যের উদ্দেশ্যই কি এখানে ধর্মকে প্রচার করা, এবং এখানে যে সিকুলার যে রিলিজিয়াস ব্যাপারটা এটা মেনলি আমরা রেনেসাঁস পিরিয়ড পরবর্তীতেই পাবো। এই সময়ের তাহলে এই হলো মোটামুটি আমাদের এই সময়ের লিটারেচারের কিছু ফিচারের মধ্যে কি পড়তেছে। প্রথমে দেখো, প্রথমে আসছে কি রিলিজিয়াস থিমস, তাই না? রিলিজিয়াস থিমস বা হচ্ছে বিবলিক্যাল ট্রান্সলেশন, তারপর হচ্ছে পলিমিক্যাল অ্যান্ড ডাইডাকটিক রাইটিং, তারপর হচ্ছে ভার্নাকুলার যে লিটারেচার, কারণ কমন পিপলের ভাষায় লেখা, তাও আবার সেটা বিবলিক্যাল ট্রান্সলেশনের মাধ্যমে সম্ভব হয়েছে। ডাইরেক্টিসিজম অ্যান্ড মোরাল ইনস্ট্রাকশন, কারণ নীতি নৈতিকতা প্রচার। আরেকটা হচ্ছে কি ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড হিউম্যানিজম, মানে ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ। এই কয়টা মেনলি এই রিফরমেশন পিরিয়ডের সাহিত্যের বিশেষ ফিচার। এই সময় রাইটার কারা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি। উইলিয়াম টিন্ডেল, যিনি বাইবেল ট্রান্সলেট করেছেন। তারপর হচ্ছে স্যার থমাস মুর, যিনি ইউটোপিয়া নামক, তাই তো, যে একটা অ্যালিগরিক্যাল বুক সেটা তিনি লিখেছেন, যার মাধ্যম দিয়ে তিনি দেখিয়েছেন ইন্ডিভিজুয়ালিজমকে। দেখো বলছে স্যার থমাস মুর যদিও তিনি ক্যাথলিক ছিলেন, হ্যাঁ, গোড়াপন্থী ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টানিজমের অপোনেন্ট ছিলেন, তারপরেও থমাস মুরস লিটারি কন্ট্রিবিউশন ওয়ার সিগনিফিক্যান্ট ডিউরিং দ্য রিফরমেশন। হিজ ফেমাস ওয়ার্ক ইউটোপিয়া প্রেজেন্টস আ ফিকশনাল সোসাইটি উইথ আইডিয়ালস অফ জাস্টিস, রিজন অ্যান্ড মোরালিটি। তিনিও চেয়েছিলেন যে ধর্ম হোক আর না হোক, কিন্তু সমাজ এমন একটা হতে হবে যেখানে ন্যায় বিচার থাকবে, যুক্তি থাকবে এবং নীতি নৈতিকতা থাকবে। এরকম একটা সমাজকে তিনি আশা করেছিলেন। কিন্তু তারপরেও এটা তো তাই বলছে অফেন ভিউড অ্যাজ আ ক্রিটিক অফ ইউরোপিয়ান সোসাইটি ইনক্লুডিং রিলিজিয়াস হিপোক্রেসি। হ্যাঁ, অবশ্য এই বইটাতে অনেকেই মনে করেছে হিপোক্রিটিক হয়েছে, যে তিনি বলতেছেন, প্রচার করতেছেন এক, আর তিনি বিশ্বাস করেন আরেক জিনিস। হ্যাঁ, কারণ কি মুরস ওয়ার্ক আর ক্যারেক্টারাইজড বাই হিজ ইন্টেলেকচুয়াল রিগর, উইট অ্যান্ড কমিটমেন্ট টু দ্য ক্যাথলিক ডক্ট্রিন। অতএব যারা ক্যাথলিক ঘরানার তারা নিশ্চয়ই এই বইটাকে গ্রহণ করবে না। মেকিং হিম আ কমপ্লেক্স ফিগার ইন আ পিরিয়ড মার্কড বাই রিলিজিয়াস টেনশন। এছাড়াও রয়েছে জন ফক্স, দেখো বুক অফ মার্টার্স, তাছাড়া তো অ্যাকশন। এই এত দরকার নেই, যে বইগুলো আছে জাস্ট আমাদের ধারণাটাকে ক্লিয়ার করার জন্য এই সম্পর্কে এগুলো দেখানো হয়েছে। থমাস ক্র্যানমার, যিনি লিখেছিলেন কি বুক অফ কমন প্রেয়ার, দেখো সবগুলোই মেনলি হচ্ছে কি আমাদের ধর্মীয় ঘরানার। তারপরে হচ্ছে তোমার রিফরমেশন পরবর্তী এলিজাবেথে নিজে যখন আমরা পা দিচ্ছি, এই রিফরমেশনের প্রভাব গিয়ে পড়েছে আরও যে সকল রাইটারের উপর, তার মধ্যে এডমান্ড স্পেন্সার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা দেখব। এছাড়াও রয়েছে স্যার ফিলিপ সিডনি,
জন মিল্টন। জন মিল্টন যদিও হচ্ছেন কোন যুগের বলো তো? তিনি কি রিফরমেশন জ্ঞান পিরিয়ডের? কারণ এই যে দেখো এলিজাবেথান এইজগুলো খেয়াল করো, 1608, তার মানে জ্যাকোবিয়ান পিরিয়ডে তার জন্ম, তার লেখাই শুরু হয়েছে ক্যারোলাইন এইজ বা ওই সময়ে। তারপরেও কি হচ্ছে দেখো, অলদো মিল্টনস মেজর ওয়ার্ক আর পাবলিশড আফটার দ্য রিফরমেশন পিরিয়ড, হি ওয়াজ ডিপলি ইনফ্লুয়েন্সড বাই দ্য রিফরমেশন আইডিয়ালস। এটা এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, তারপর জন বেল, রিচার্ড হুকার, এরকম কিছু রাইটার আছে। এত এখানে বললাম তো, এখানে লিটারারি হিস্ট্রি পড়ার খুব একটা মানে কোশ্চেন প্রিপারেশন নেওয়ার কোনো দরকার নেই, কারণ এখান থেকে ওইভাবে আসবেও না। কিন্তু শর্ট নোট হিসাবে যদি কখনো আসে যে রিফরমেশন অ্যান্ড ইটস ইনফ্লুয়েন্স অন ইংলিশ লিটারেচার, তখন হয়তো সংক্ষেপে তোমাকে মেজর কিছু এই যে ফিচারগুলো দিয়ে ডাইরেক্টিসিজম, রিলিজিয়াস থিম, মোরাল ইনস্ট্রাকশন, এগুলো জানা থাকলে তুমি সহজেই লিখে দিয়ে আসতে পারবা। এইটা তো এইভাবে বিষয়টাকে একটু দেখানোর চেষ্টা করেছি এখানে। তো কি বোঝা গেল বিষয়টা? মোটামুটি একটা ধারণা। তাহলে এগুলো একটু পড়ে নিও। তাহলে এখন তোমাদের কাজ হবে এই রিফরমেশন পিরিয়ডের বাকি যে ব্রড এবং শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো একটু পড়ে নেওয়া। যেহেতু আমি পড়াই দিলাম রিডিং, তোমরা একটু ভালো করে পড়ে নিবা। শীটটা নিশ্চয় যেহেতু আমি পড়াই দিলাম বুঝতে পেরেছো। তারপরও যদি কোনো সমস্যা থাকে সেটা তো অবশ্যই আলোচনার বিষয় হবে। তাহলে তোমরা পড়বা হচ্ছে ব্রিফ কোশ্চেনগুলো কি সবাই পড়েছো তো নাকি? যেহেতু অল্পই দেওয়া আছে সেটা আরও অ্যাড করে দিলাম। এগুলো একটু পড়ে নিবা। আচ্ছা, আর কোথাও সমস্যা আছে কারো? বলো। স্যার জন কিটসের ব্রড কোশ্চেন কি বাদ দেওয়া যাবে? এই প্রশ্নের উত্তর আমি কি দিব আর? বলো, তোমরা একটু উত্তর দিয়ে দাও আমাকে। কি কি বলবো আমি এই জায়গায়? বাদ দেওয়া যাবে? স্যার ব্রড কোশ্চেনটা একটু হার্ড লাগে জন কিটসের। না সেটা ঠিক আছে। আমি এখন বাকিরা যদি বাকি কাউকে জিজ্ঞাসা করো তারা কি কি বলবে? বাকিরা স্যার কি একটা তো আপনি বাদ দিতে পারবে বলেছেনই, যে কোনো একটা। হ্যাঁ, তোমার কি 8টা কোশ্চেন কমন পেতে হবে? না স্যার। তাহলে একটা বাদ দিলে সমস্যা আছে? না স্যার। কিন্তু একটা যখন বাদ দিবা তখন বাকিগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, বুঝনি? একটা যখন বাদ দিবা তখন বাকিগুলোর মধ্যে থেকেও যেন বেশি বাদ না যায়, তাহলে রিস্ক থেকে যাবে। ঠিক আছে? আর যদি মনে হয় যেন ইম্পর্টেন্টগুলো পড়বো, তাহলে সবগুলো থেকেই তোমাকে মোটামুটি পড়তে হবে। এই হচ্ছে ব্যাপার। একটা দুটা তো বাদ দেওয়া যেতেই পারে, হ্যাঁ, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ সবগুলো কোশ্চেন আনসার কমন পাওয়া আমার তো দরকার নেই। ঠিক আছে? বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তবে ব্রিফ কোশ্চেন যেন বাদ দিও না, কারণ ব্রিফ কোশ্চেন যেহেতু খুবই থাকে, অতএব এখান থেকে যেন পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? স্যার নেগেটিভ ক্যাপাবিলিটিটা একটু পরে দিতে বলছিলাম। আচ্ছা, তা পরে দিচ্ছি। ওটা কি এর আগে পড়ায় দেওয়া হয়নি মনে হলো? কেউ যেন কখনো একবার বলেছিল পড়ায় দিতে। স্যার আমিই বলেছিলাম। তাহলে তখন পড়ানো হয়নি না এর আগে? আজকে না? না, গত ক্লাসে তো আমি মানে লাইভ করতে পারি নাই, রেকর্ডে দেখলাম তো আপনি পড়ান নাই। সমস্যা নেই, একদিন হয়তো পড়ানো হয়েছিল হচ্ছে কোনো ব্যাচে, আমি ঠিক বুঝতে পারতেছি না, একদিন পড়াই দিলাম মনে হলো কাউকে। স্যার আমাদের এখানে পড়ান নাই। আচ্ছা, ঠিক আছে। নেগেটিভ ক্যাপাবিলিটিটা আসলে কি বলো? নেগেটিভ ক্যাপাবিলিটি বলতে কি বোঝায়? যদি কেউ বুঝে থাকো একটু বলো দেখি। কেউ বলতে পারবে এটা কি জিনিস? আসলে মূল তত্ত্বটা কি? পয়েট নিজেকে কবিতার মধ্যে অন্তর্ভুক্ত না করে নিজের মতবাদ প্রকাশ করে। মূল কথা এটা অবজেক্টিভিটিকে বোঝায়। ঠিক আছে? মানে
নেগেটিভ ক্যাপাবিলিটি বলতে আমরা বুঝবো যে নিজেকে তার রাইটিং থেকে দূরে রেখে কীভাবে নিজের মতবাদগুলোকে প্রকাশ করা যায়। হ্যাঁ, এখানে যেমন একটা উদাহরণ দিয়েছি শেক্সপিয়ারের। হ্যাঁ, শেক্সপিয়ারের যেমন করে আমরা অ্যাজ ইউ লাইক ইট পড়েছি, তাই না? তো অ্যাজ ইউ লাইক ইটের যে ক্যারেক্টারগুলোর মাধ্যম দিয়ে যে কথাগুলো তিনি বলাচ্ছেন, এগুলো কি ওদের কথা না শেক্সপিয়ারেরই কথা? অরল্যান্ডোকে দিয়ে যা বলাচ্ছে, রোজালিনকে দিয়ে যা বলাচ্ছে, জ্যাকিউসকে দিয়ে যা বলাচ্ছে, অলিভারকে দিয়ে যা বলাচ্ছে, সবগুলো কি ওদের কথা, এক একজনের ক্যারেক্টারের কথা, না এগুলো সবই শেক্সপিয়ারের কথা? শেক্সপিয়ারের নিজের মনের কথা। সবই শেক্সপিয়ারের কথা, তাই না? ওদের মুখ দিয়ে তিনি বলাইছেন। তা আমরা কি বলবো ওটা শেক্সপিয়ার বলতেছে? বলো তো। যখন আমরা এটা লিখি, মনে করো যখন আমরা একটা কথা লিখলাম যে সুইট ইজ দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি, এই কথাটা কে বলেছে? এখন যদি এরকম কোনো কোশ্চেন আসে, এই কথাটা কে বলেছে? এটা তো একজন ক্যারেক্টার বলেছে, তাই না? কে বলেছে বলো তো? ক্যারেক্টার অ্যাজ ইউ লাইক ইটের ভিতরে এই কথাটা কে বলেছে বলতে পারো? ডিউক সিনিয়র। হ্যাঁ, ডিউক সিনিয়র। কিন্তু মনে করো কোনো একটা পরীক্ষায় আসলো, তোমার কোনো একটা পরীক্ষায় আসলো যে এটা কে বলেছে, তাহলে কি বলবা? সেখানে আছে মনে করো শেক্সপিয়ার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আছে, উইলিয়াম শেক্সপিয়ার আছে, জন কিটস আছে, ক্রিস্টোফার মার্লো আছে। তা কে বলেছে এই কথাটা? কার এই কথাটা? শেক্সপিয়ার। এটা শেক্সপিয়ারের কথা, তাই না? তো ঠিক এরকম যে এটা হচ্ছে কি অবজেক্টিভ ওয়েতে থাকা, ইম্পার্সোনাল ওয়েতে থাকা, যেটা আমরা মানে ওই যে রাইটিং পড়তে গিয়ে পেয়েছিলাম, তাই না? যে অবজেক্টিভিটি সাবজেক্টিভিটি কি, ওই সেন্সটাকে মেইনলি এখানে দেখানো হয়েছে। তো আমরা একটু দেখি, কোথায় হারালাম। দেখো, নেগেটিভ ক্যাপাবিলিটি ইজ দ্য ক্যাপাসিটি অফ আর্টিস্ট টু পার্সু আইডিয়ালস অফ বিউটি, পারফেকশন অ্যান্ড সাবলিমিটি ইভেন হোয়েন ইটস লিডস দেম ইন্টু ইন্টেলেকচুয়াল কনফিউশন অ্যান্ড আনসার্টেনটি অ্যাজ অপোজ টু আ প্রিফারেন্স ফর ফিলোসফিক্যাল সার্টেনটি ওভার আর্টিস্টিক বিউটি। তার মানে হচ্ছে এখানে দেখানো হচ্ছে যে এটা একটা ক্যাপাসিটি একজন আর্টিস্টের, ঠিক আছে, যার মাধ্যম দিয়ে তিনি কি করবেন, কোনো একটা, যেহেতু আমরা জন কিটসের কবিতাগুলো পড়েছি, যেমন আমরা গ্রেসিয়ান আর্ন বলি বা ওড টু নাইটেঙ্গেল বলি, এখানে তিনি আসলে কিসের সন্ধান করেছেন বলো তো? কি চেয়েছেন, কি খুঁজেছেন ওই জায়গায়? আইডিয়াল অফ বিউটি, তাই না? বিউটির আইডিয়াল খুঁজেছেন, পারফেকশনের আইডিয়াল খুঁজেছেন, তাই তো সাবলাইমিটি, তাই তো সাবলিমিটি, এগুলোর মাধ্যমে তিনি খোঁজার চেষ্টা করেছেন। যদিও খুঁজতে গিয়ে ইট লিডস দেম ইনটু ইন্টেলেকচুয়াল কনফিউশন আনসার্টেনটি, তিনি যখন ওড টু মেলানকলি ওড অন এ গ্রেসিয়ান আর্ন পড়লেন, তাই না? তিনি কি আসলেই প্রথমে গ্রেসিয়ান আর্নকে তিনি কি বলেছিলেন? আইডিয়াল বলেছিলেন, তাই না? আইডিয়াল অফ বিউটি বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কি তিনি ধরতে পারলেন যেটা আইডিয়াল অফ বিউটি কিনা? বলো, শেষ পর্যন্ত কি ঘটনা ঘটলো? তিনি কি ওখানে থাকতে পারলেন? ইমাজিনেশনে থাকা গেল? উনি রিয়েলিটিতে ফিরে আসছেন। হ্যাঁ, তিনি আবার তাহলে কি হলো? এক ধরনের কনফিউশন বা আনসার্টেন। তারপরে তিনি যখন নাইটিঙ্গেলের ওখানে গেলেন, রাতের বেলায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন, হ্যাঁ, মানে নাইটিঙ্গেলের সুরে তিনি মোহিত হয়ে চলাফেরা করতেছিলেন, কি ঘটনা ঘটলো? হঠাৎ করে তিনি আবার বাস্তবতায় ফিরে আসলেন। তার মানে কি এটা হচ্ছে এক ধরনের, তিনি খুঁজতে চাচ্ছেন বিউটি, পারফেকশন, সাবলিমিটি, হ্যাঁ, হ্যাপিনেস, এগুলো খুঁজতে চাচ্ছেন, কিন্তু আসলে তিনি আলটিমেটলি সেগুলো করতে পারছেন না। তাই বলছে when it leads them into intellectual confusion and uncertainty as opposed to a preference for philosophical certainty over artistic beauty, মানে তিনি আর্টিস্টিক বিউটির উপরে একদম সার্টেন ফিলোসফিক্যাল মিনিং দিতে পারছেন না, কারণ তিনি ধরতে পারতেছেন না যে আর্টিস্টিক বিউটি কখনো পার্মানেন্ট হ্যাপিনেস দিতে পারে কিনা বা পার্মানেন্ট বিউটি দিতে পারে কিনা। এরকম একটা বিষয়কে মেইনলি নেগেটিভ ক্যাপাবিলিটি হিসেবে দেখানো হয়, যে আমরা যেটা খুঁজছি, তাই তো, সেই জিনিসটাকে যেটা প্রতিষ্ঠিত আছে অলরেডি, সেটাকে অপোজ করে, হ্যাঁ, একটা বিষয় নিয়ে ডিল করতে যাওয়া এবং শেষ পর্যন্ত সেখানে সাকসেসফুল না হওয়া। এটা হচ্ছে ক্যাপাবিলিটি, মানে দক্ষতা, কিন্তু নেগেটিভ, হ্যাঁ, নেগেটিভ ক্যাপাবিলিটি, হ্যাঁ, এই একটা সেন্স। তাকে বলছে জন কিটস, ওয়ান অফ দ্য ফেমাস রোমান্টিক পোয়েটস, কয়েন দ্য টার্ম নেগেটিভ ক্যাপাবিলিটি। তিনি মেনলি এই টার্মটাকে নিজে তৈরি করেন। কয়েন মানে কি? বানানো না, শব্দটাকে, ফ্রেজটাকে তৈরি করা। ইন আ লেটার হি রোট টু হিজ ব্রাদার
থমাস কিটস অ্যান্ড জর্জ কিটস ইন 1870। তিনি এটা তার ভাইদের কাছে একটা চিঠি লিখেছিলেন, সেখানে এই কথাটা তিনি বলেছিলেন। ইন্সপায়ার্ড বাই শেক্সপিয়ার ওয়ার্ক হি ডেসক্রাইব ইট অ্যাজ বিং, দেখো, ইন আনসার্টেনটি, মিস্টিরিয়াস, ডাউট, উইদাউট এনি ইরিটেবল রিচিং আফটার ফ্যাক্ট অর রিজন। মানে তিনি কোনো একটা জিনিসকে খুঁজতে যাইবেন, কোনো একটা বিষয়কে অনুসন্ধান করতে যাইবেন, কিন্তু সে অনুসন্ধান করতে গিয়ে তিনি কোনো ফ্যাক্ট বা যুক্তি দিয়ে ওই জিনিসগুলোকে কী করতে পারবেন না, একটা কোনো জায়গাতে রিচ করতে পারবেন না। হ্যাঁ, উইদাউট অ্যানি ইরিটেবল রিচিং মানে কি? ইরিটেবল মানে কি বলো তো, কী বলতে চাচ্ছে এই জায়গায়? ইরিটেবল মানে কি? মানে প্রপার, পারফেক্ট একটা অবস্থানে পৌঁছানো। বরং তিনি ওর ভিতরে কি আনসার্টেন অবস্থায়, তিনি কি সরাসরি প্রমাণ করতে পারলেন যে দ্য ওয়ার্ল্ড অফ নাইটেঙ্গেল ইজ আইডিয়াল, দ্য ওয়ার্ল্ড অফ দ্য গ্রেশিয়ান আর্ন ইজ আইডিয়াল? এটা কি তিনি প্রমাণ করতে পেরেছিলেন? না স্যার। তিনি নিজেই মিস্ট্রির মধ্যে পড়ে গেলেন। হ্যাঁ, তিনি কোনো ফ্যাক্ট বা রিজন দিয়ে ওই জায়গাতে পৌঁছাতে পারেননি যেটা তিনি আসলে বলতে চেয়েছিলেন। প্রত্যেকটা কবিতা একই ঘটনা ঘটেছে, কিন্তু তিনি একটা জিনিস বলতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি সেই জায়গাতে পৌঁছাতে পারেননি বা সেটাকে তিনি প্রতিষ্ঠা করতে পারেননি। হ্যাঁ, কিটস ইউজ দ্য এক্সপ্রেশন টু ইন্ডিকেট দ্য অ্যাবিলিটি অফ দ্য পয়েট টু কিপ হিমসেলফ অ্যালুফ ফ্রম হিজ রাইটিংস, দ্যাট ইজ টু রাইট উইদাউট ইনভলভিং দ্য রাইটার্স ইন্ডিভিজুয়ালিটি। হ্যাঁ, in fact negative capability is synonymous with the term poetic objectivity or impersonality। এই যে এটা, তাই তো, যে তিনি যা কিছু প্রতিষ্ঠা করতে চাইবেন তিনি একটা চেষ্টা করবেন, কিন্তু তিনি এটাকে বলবেন যে এটা আমার আইডিয়াল না, তাই তো, নিজেকে দূরে রেখে তিনি এই জিনিসটাকে উপস্থাপন করতে চাইবেন। হ্যাঁ, তারপর জন কিটস সার্টেনলি হ্যাড দিস অবজেক্টিভিটি অ্যান্ড ইম্পার্সোনালিটি দো হি ওয়াজ রাইটিং অ্যাট দ্য এজ অফ সাবজেক্টিভিটি। দেখো, তাহলে রোমান্টিক এজ মানে সাবজেক্টিভিটির এজ, কিন্তু তারপরও তিনি বলছে কি, তারপরও তিনি অবজেক্টিভিটি বা ইম্পার্সোনালিটিকে মেনটেন করতে পেরেছিলেন। কেমন? হি কিপস হিমসেলফ অ্যালুফ ফ্রম হিজ ওডস সাচ অ্যাজ টু অটাম, ওড অন এ গ্রেশন আর্ন, ওড টু নাইটেঙ্গেল, মানে যেগুলো তোমরা পড়েছো সেগুলো দেওয়ার চেষ্টা করেছি। হি কিপস হিমসেলফ আউট অফ দ্য ডেপিকশন অন দেম হোয়ার হিজ পার্সোনাল ইম্পালস ডু নট ইমার্জ ইন্টু দ্য ওডস। তাহলে তিনি লিখেছেন, আমরা মনে করতেছি এগুলো কিটসের কথা, কিন্তু হতে পারে যেগুলো তার কথা নয়। তিনি নিজেই প্রচার করছেন যে আমি, মানে তার ভাইদের বা এগুলোর মাধ্যমে, লেটারের মাধ্যমে তিনি বুঝিয়ে গেছেন যে তোমরা মনে করতেছো এগুলো আমার কথা, কিন্তু আসলে এগুলো আমার আইডিয়াল সরাসরি ধরতে পারো না। তিনি নিজেকে দূরে রেখে এই কাজটাগুলো করছেন। হি ডাজ নট গিভ ভেন টু হিজ স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ দ্য ইন্ডিভিজুয়াল ফিলিং। তিনি ইন্ডিভিজুয়াল ফিলিংকে এখানে দেননি, তিনি এটাকে ইউনিভার্সালাইজ করার চেষ্টা করেছেন। দো হি ফেসেস দ্য স্টার্ন রিয়েলিটিস অফ লাইফ, হি ইজ এবল টু শেয়ার দ্য জয় অফ নাইটেঙ্গেল ইন দ্য ওড টু নাইটেঙ্গেল, ফরগেটিং দ্য স্টার্ন রিয়েলিটিস অফ লাইফ। He enjoys the joy of an ideal world in his imagination. In the same way, he is able to take joyous in the unheard melodies in Ode to a Grecian Urn. এই যে বিষয়গুলো, the Grecian urn become a symbol of purity and its message teaches the poet out of thought until he can only contemplate and absorb the eternal values it symbolizes without any irritable reaching after fact or reason। দেখো, মানে কোনো রকম ফ্যাক্ট বা রিজন দিয়ে না বুঝিয়ে, কল্পনার মাধ্যম দিয়ে যদি কোনো মানে কি বলবো, টিচিংকে আমরা গ্রহণ করতে পারি, ঠিক আছে তো, সেটাই। তাছাড়া আমরা সরাসরি যদি আমরা কোনো যুক্তি দিয়ে প্রমাণ করতে যাই, যুক্তি দিয়ে বুঝতে চাই, তাহলে সেটাকে আমরা প্রমাণ করতে পারবো না বা যুক্তি দিয়ে বুঝতেও পারবো না। তোমাকে কল্পনায় যেতে হবে এবং সেখানে গিয়ে তোমাকে একটা মেসেজ উপস্থাপন করতে হবে, তোমাকে একটা জিনিস বোঝার চেষ্টা করতে হবে, কিন্তু তুমি হয়তো বা সেখানে গিয়ে পারফেক্টলি উপস্থাপন করতে নাও পারো। কারণ এখানে বলছে কি, দেখো, বিং ইন আনসার্টেনটিজ, মিস্ট্রিজ অর ডাউট। তাহলে তুমি একটা বিষয় আইডিয়ালকে প্রচার করতে চাইবা, যেটা তুমি হয়তোবা পৌঁছাতে গিয়েও পৌঁছাতে পারবা না। মানে এটা মানে হচ্ছে যে তুমি একটা আইডিয়াল প্রচার করতে চাচ্ছ, সেটা প্রমাণ করতে পারি আর না পারি, কিন্তু সেখানকার কিছু টিচিং বা মেসেজ আমি হয়তো রেখে যেতে পারি। সেই মেসেজটা কি? যেমন আমরা ওড অন আ গ্রেশিয়ান আর্ন যখন পড়লাম, তখন মেসেজটা কি পেলাম আমরা, যে আসলেই কি আমরা কল্পনার জগতে বসবাস করাটা ঠিক হবে নাকি হবে না, বা আমরা আসলেই পারবো কিনা। তিনি কি প্রমাণ করলেন বলো? কল্পনার জগতে বসে যাবে না, তাই না? ওড টু নাইটেঙ্গেল একই কথা, যে তিনি একই মেসেজ দিয়ে গেলেন যে আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো, কল্পনা দিয়ে বাস্তবতাকে ভুলে থাকা সম্ভব না। হ্যাঁ, বলছে দাস কিটস কনসেপ্ট অফ নেগেটিভ ক্যাপাবিলিটি ক্যান বি আন্ডারস্টুড অ্যাজ অ্যান অথর্স অ্যাবিলিটি টু রিমেইন অবজেক্টিভ অ্যান্ড ইমোশনালি ডিটেচ in his or her representation of characters, objects and action.
By this term, kids probably means Shakespeare's ability to imagine himself in each dramatic scene. হ্যাঁ দেখো, প্রত্যেকটা ড্রামাটিক সিনে হয়তো আমরা নিজেকে ইমাজিন করে নিতে পারবো, কিন্তু আমি তো সেটা না। হচ্ছে টু ইফেস হিমসেলফ অ্যান্ড টু এন্টার উইথ কমপ্লিট সিম্প্যাথি ইনটু দ্য প্যাশনস অ্যান্ড মুডস অফ হিস ক্যারেক্টার। তার মানে এই যে গ্রিসিয়ান আর্ন, ওড অন আ নাইটেঙ্গেল, এইগুলোতে তিনি যে একটা স্পিকার ক্রিয়েট করেছেন, এই স্পিকারটা তিনি বলতে চেয়েছেন, এই স্পিকারটা তিনি নিজে না, তিনি একটা স্পিকার তৈরি করার বা পার্সোনা তৈরি করার মাধ্যমে একটা আইডিয়ালকে তুলে ধরতে চেয়েছেন। আর সেই আইডিয়ালটা হলো কি? দ্য আইডিয়াল বিউটি অর দ্য আইডিয়াল হ্যাপিনেস ইন ইমাজিনেশন, ইন দ্য ওয়ার্ল্ড অফ ইমাজিনেশন। এইটাকে তিনি প্রচার করতে চেয়েছেন বা বলতে চেয়েছেন, কিন্তু এটাকে সরাসরি আমরা বলবো না যে এটাই জন কিটস। ঠিক আছে, এই ব্যাপারটাকে মেইনলি এখানে বোঝাতে চেয়েছেন। ঠিক, বুঝতে পারছো সবাই? মানে এটা থিওরি তো একটু একটু জটিল, হ্যাঁ, থিওরিটিক্যাল ব্যাপারগুলো, যে আসলে আমরা ওই জায়গায় পৌঁছাতে পারছি কিনা, যে আসলে তিনি কি বলতে চাচ্ছেন। স্যার এখন বুঝতে পেরেছি ক্লিয়ারলি। আচ্ছা, বুঝতে পারলে ভালো। আচ্ছা, তারপরে আর কোনো সমস্যা আছে? আচ্ছা, তো ঠিক আছে, আর যদি কোনো সমস্যা না থাকে অনেক ভালো, কারণ অলরেডি তোমরা ধৈর্যহারা হয়ে 71 জন থেকে বর্তমানে 28 জনে আছো। আচ্ছা, তোমাদের এগুলো প্রয়োজন নেই, তোমরা অলরেডি বুঝে গেছো নাকি? সবার আসলে সমস্যা থাকে না, আর সমস্যা কেউ নিতেও চায় না। তুমি অযথা পড়ে কেন সমস্যাটা নিতে গেছো বলো তো? বোঝনি, বাদ দিবা। কি দরকার বুঝতে যাওয়া জোর করে, নাকি? কার বোঝার দরকার ছিল এই নেগেটিভ ক্যাপাবিলিটি? কে সে? স্যার আমার। তোমার কি দরকার ছিল এটা বুঝতে যাওয়া? যত বুঝতে যাবা তত টেনশন, তত ঝামেলা, তত সময় দিতে হবে, তত পড়তে হবে। বাদ দিবা সব এসব। কি মনে হয়? স্যার দুইবার পড়েও মাথায় ভালো করে ক্যাচ করতে পারতেছিলাম, এই জন্য মুখস্থ হচ্ছিল না। এই যে সবাই বুঝে গেল আর তুমি বুঝলা না, তোমার ব্রেনে একটু দুর্বল আছে। বুঝতে পারছো? তুমি তোমার জিনিসটা আমি পড়াই দিলাম, আর ওটা তো বাকিরা তো বুঝেই গেছে, তাদের তো ক্লাসে থাকার প্রয়োজন হয়নি। তারা বলছে দেই এসব কেউ পড়ে, এসব তো জানার দরকার নেই। আর তুমি কষ্ট করে এটা পড়তে গেছো, তুমি বোকা আছো। হ্যাঁ, এত বোকা হওয়া ঠিক না। কি মনে হয়? স্যার আমার লাগবে, এই জন্য আমি পড়েছি, ওদের তুমি তো লাগবে বোকা। না। এত এত পড়াশোনা করে কে মানুষ হয়েছে? হ্যাঁ, এত পড়াশোনা করে বড় লোক হয়েছে নাকি? অলি আছো নাকি? জি স্যার আছি, আমাদের লাগবে বলেই তো স্যার আমরা এখন যাইনি। না না, এখানে সব বোকাগুলো বসে আছে। এত কষ্ট করে কেউ থাকে? 10টা পার হয়ে 10:30 বাজতে আসলো, আর এখনও তোমরা জেগে আছো। হ্যাঁ, কি দরকার? ক্লাস থেকে বার হয়ে গিয়ে মোবাইল টিপি শুরু করবা, কানিক এনজয়মেন্ট নিবা, ঘন্টার পর ঘন্টা রিলস দেখে পার করবা। সমস্যা কি? এই সব কেউ পড়া করে এগুলো? তোমরা বোকা আছো এখনও, এত বোকা থাকা ঠিক না। তো যাই হোক, যার প্রয়োজন আছে সে নিবে, যার কান আছে সে শুনুক, আর যার প্রয়োজন আছে সে গ্রহণ করুক। শুধু পরীক্ষার পরে গিয়ে একটু হইচই করবা যে এত পড়লাম, কিচ্ছু লিখতে পারলাম না, সব ভুলে গেছি। হ্যাঁ, কষ্ট সবাই করতে পারে না, কিন্তু কষ্টের ফল যে ডেভেলপমেন্ট সেটা সবাই আকাঙ্ক্ষা করে, কিন্তু এটা এত সহজ না। তো ঠিক আছে, আশা করি তোমাদের পরিশ্রম তোমাদের জায়গা মতো নিয়ে যাবে। শুধু গডের কাছে একটু পানি পড়া খাবা আর প্রার্থনা করবা। পড়াশোনা করবা না, কিন্তু গডের কাছে ইচ্ছা জোরালো প্রার্থনা করবা, সারা দিন ধরে প্রার্থনা করবা যেন সে তোমাকে একটা ভালো রেজাল্ট দান করে। না, আমি খুবই অবাক হয়ে যাই যখন এখন স্টুডেন্টদের মধ্যে অভিযোগ আছে কিন্তু পরিশ্রম করার আগ্রহ নাই। 100% স্টুডেন্ট অভিযোগ দিবে ক্লাস হয় না, বুঝি না, কিন্তু অভিযোগটা আবার উল্টা চলে যাবে। হ্যাঁ, আমরা শুধু অভিযোগ দিয়ে সন্তুষ্ট থাকতে চাই, আর ভাগ্য তো আমাদের জন্য আছেই রেডি। কোনো কিছু না পারলে তার বক্সের ভিতর ফেলে দিব, হ্যাঁ ভাগ্যের দোষ, হয়নি। তুমি ও এত পড়াশোনা করে কে বড়লোক হয়েছে ভাই? তো যাও, আর সময় নষ্ট করাবো না, অনেক কষ্ট হয়ে গেছে তো তোমাদের। আমার পড়া তোমাদের দিয়ে পড়াচ্ছি জোর করে, এটা কি হয়? এটা দরকারই নাই। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পরের ক্লাসে আবার কথা হবে। যেগুলো পড়া দিলাম এগুলো পড়ে নিও। হ্যাঁ, ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে, গুড নাইট, বাই।